আমি একটু ওয়েট করি, আস্তে আস্তে দেখি সবাই জয়েন করো। আমি একদম অন টাইম চলে এসেছি। না, আজকে একটু লেট হয়েছে, 2-3 মিনিট লেট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা বেশ। আমি একটু জয়েন করে ওয়েট করছি, সবাই একটু আস্তে আস্তে জয়েন করুক। এখনও কিছু দেখতে পাচ্ছি না, স্ক্রিনটা পুরো ব্ল্যাঙ্ক। সৌমি ঘোষ ইজ ওয়াচিং। মনিকা চক্রবর্তী লিখছে হাই দি। পৌলমী দাস লিখছে হাই, চলে এসেছি শ্রেয়া দি। সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি চটপট চটপট জয়েন করো। ওয়েলকাম ওয়েলকাম। আজকে বছরের লাস্ট লাইভ, আবার দেখা হবে সামনের বছরে, নতুন বছরে নতুন নতুন দারুণ দারুণ সব ইন্টারেস্টিং ইনসিডেন্টস নিয়ে। আর শেষ আজকে একটা নিউ ইয়ার স্পেশাল লাইভ কন্ডাক্ট করতে চলেছি। এটা অবভিয়াসলি খুব এক্সাইটিং হতে চলেছে। আজকে আমার সেকেন্ড চ্যানেলে একটা দারুণ ইন্টারেস্টিং গল্প বলবো, যেটা শ্রেয়া সেনগুপ্ত আচার্য ভ্লগস, এবং ওখানে আমি একটাই গল্প বলবো যেটা একটু লেন্দি আছে। আর এখানে আমি এক ঝুড়ি সত্যিভূতের গল্প, একদম রিয়েল লাইফ ইনসিডেন্টস, ছোট ছোট এক্সপিরিয়েন্স বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া, সেগুলোকে রাখছি। আর সেকেন্ড চ্যানেলেরটা আজকে আমি আগে রিভিল করছি না, কিন্তু একদম একটা নতুন ইউনিক কনসেপ্টের গল্প তোমাদের জন্য নিয়ে এসেছি। মানে কনসেপ্টে যাই হোক না কেন, আমি জানি যে পুরো ব্যাপারটা তোমাদের জন্য ভীষণ রকম আনপ্রেডিক্টেড হবে এবং এন্ড পার্টটা শুনে সবাই ভীষণ এনজয় করবে। সো আস্তে আস্তে তোমরা সবাই জয়েন করো। আমি আগামীকাল সানডেতে লাইভে আসবো না, সেটাও অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি, কারণ অনেকেই আমাকে কোয়েশ্চেন করছিল দিদি তুমি আজকে আসছো, আবার কি আসবে না। তো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। অ্যান্ড সবাই ভীষণ ভালো থেকো। খুব মিষ্টি লাগছে দি উষা দে লিখছো, থ্যাংক ইউ। আচ্ছা, অনেকে আমাকে নিউ ইয়ার উইশ করছো, আমি সবাইকে আর পার্সোনালি পিং করতে পারছি না। সো আমি একবারে বলে দিচ্ছি যে প্রত্যেকের জন্য নতুন বছরের অনেক অনেক শুভকামনা রইল। সবাই আশা করি এই বছরটাও ভালো মন্দ মিশিয়ে আমরা একরকমভাবে কাটিয়ে ফেলেছি। নতুন বছরটা আবার নতুন উদ্যমে নতুনভাবে স্টার্ট করব। আচ্ছা, আমি তোমার গল্পের খুব বড় ভক্ত মোনালিসা দাস, থ্যাংক ইউ। মিষ্টি লাগছে সৌমি লিখছেন। আচ্ছা, সুমিত গোস্বামী লিখছে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম দিদি। বেশ, আস্তে আস্তে অনেকে তো তোমরা জয়েন করেই গেছো, আবার গ্র্যাজুয়ালি গল্প স্টার্ট হলে অনেকে জয়েন করে যাবে। তার আগে একটা ছোট্ট কথা বলে দিই, আজকে এই যে আমাকে এত মিষ্টি লাগছে, সেই মিষ্টি লাগার পেছনে কিন্তু আজকে অবদান হচ্ছে স্বাগতার। স্বাগতা আমাকে একটা খুব সুন্দর, এটাকে মুজ ফাউন্ডেশন বলে, যেটা আমরা জানি যে একটু কেকি ফিলের হয়, তো একটা মুজ ফাউন্ডেশন ও আমাকে পাঠিয়েছে, উইচ ইজ ভেরি ভেরি নাইস। মানে এত ক্রিমি ওটার টেক্সচারটা বলো, আর একটা ওই মুসের একটা কেকি বেস হয়। এবার যদি সেটা খুব ইজি ব্লেন্ডিং না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওটা ম্যানেজ করা খুব মুশকিল হয়ে যায়। বাট তোমরা দেখতে পাচ্ছ আমি এটা অ্যাপ্লাই করেছি। সো দিস ইজ সো নাইস। খুব অল্প পরিমাণে নেবে, বেশি নিলে যে কোনো জিনিসই ব্লেন্ড করতে খুবই প্রবলেম হয়। খুব অল্প নিয়ে তুমি আরামসে এটাকে ব্লেন্ড করে নিতে পারবে। এটার কোয়ান্টিটিটাও দেখো খুব সুন্দর। এটা প্রবাবলি তোমার উইদিন 300 বোধ হয় এই ফাউন্ডেশনটা। তো ওর কাছে এরকম উইদিন 300 খুব সুন্দর সুন্দর ফাউন্ডেশনের কালেকশন আছে। তোমরা যারা মনে করছো যে ঠিক আছে নিউ ইয়ার পড়ছে, একটা নতুন কিছু ট্রাই করা যেতে পারে, তোমরা কিন্তু স্বাগতার কাছে দেখে নিতে পারো। আর একটা এটা হানি রোজ হচ্ছে এটার ব্র্যান্ডটা, 170 করে ওর কাছে যে লিপস্টিক্সগুলো থাকে, ও আমাকে ডিফারেন্ট শেডের লিপস্টিক্স ও আমাকে স্পন্সর করেছে ডেফিনেটলি। তো তার মধ্যে এটা আমাকে আগের দিনও অনেকে জিজ্ঞেস করেছে দিদি তুমি যে কালারটা পরে আছো সেটার নামটা কি। আমি বলে দিচ্ছি রিপিট করে, এটা হানি রোজ কালার। ওকে, ইউ ক্যান সি এটা হানি রোজ কালার। এটা একটা খুব মিষ্টি নুড পিঙ্ক শেড, অ্যান্ড যেটা আমার মনে হয় যে খুব জেনারেলাইজ ভাবে অনেকেই স্যুট করবে, মানে সবাইকেই ভালো লাগবে আর কি। তো এটা যারা অনেকে জিজ্ঞাসা করছিলে দিদি একবার তুমি বলে দিও লিপস্টিক শেডটা স্পেসিফিক করে, তাহলে আমি বলে দিচ্ছি হানি রোজ হচ্ছে এটা স্পেসিফিক শেড। এছাড়াও ওর কাছে প্রচুর প্রচুর শেডস অ্যাভেলেবেল আছে, ডার্ক শেড বলো, তোমার ব্রাইট শেড বলো, নুড বলো, প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে। 170 ভীষণ ভীষণ গুড কোয়ালিটি লিপস্টিক্স। আমি অলরেডি বলেছিলাম, তোমরা অনেকে নিয়েও ছিলে ওর থেকে, এবং প্রত্যেকে আমাকে ফিডব্যাকও দিয়েছো যে আমরা হাইলি স্যাটিসফাইড। সো আমি আর নতুন করে কি বলবো। তো 170তে একদম ভীষণ রকম আনএক্সপেক্টেড ম্যাটেরিয়ালের একটা কোয়ালিটির একটা লিপস্টিক। সো আমি ওর নাম্বারটা একবার বলছি, 704409
555811, I repeat 7044055811, এটা হচ্ছে স্বাগতার নাম্বার। তোমরা এই নাম্বারে ওকে যোগাযোগ করে নিতে পারো এবং ওর কাছ থেকে কিন্তু তোমরা যে কোনো ডিফারেন্ট, ওর কাছে প্রচুর টাইপসের আই শ্যাডো প্যালেট থেকে শুরু করে লাইনার থেকে শুরু করে তোমার বানানা পাউডার ব্লাবলা সমস্ত ধরনের মেকআপ জিনিস রাজা প্রোডাক্টস থাকে, সব কিছু অ্যাভেলেবেল থাকে এবং সেগুলো প্রত্যেকটা হচ্ছে ভীষণ বাজেট ফ্রেন্ডলি রেঞ্জে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে যেটার জন্য স্বাগতাকে অনেকেই খুব বেশি প্রেফার করে, তুমি কি হয় আমাদের না, যখন আমরা কসমেটিক্স কোনো কিছু একটা পারচেস করব মনে করি, তো আমরা একটা বাজেট ফিক্স করে নিই যে এই বাজেটটার মধ্যে কিনবো, তো এই বাজেটের মধ্যে কোনটা সব থেকে ভালো হবে ও কিন্তু ওইভাবেই তোমাদেরকে গাইড করে দিতে পারবে। যারা হয়তো একদম বিগিনার্স, যারা হয়তো বুঝতে পারে না যে ঠিক কোন প্রোডাক্টটা নিলে ভালো হবে, তো সেক্ষেত্রে কিন্তু ও একটা প্রপার গাইডেন্স দিতে পারে। ওকে বাজেটটা বলে দিলে ও তার মধ্যে ঠিক অ্যারেঞ্জ করে দেবে। সো দিস ইজ নাইস, আমার এইটা খুব ভালো লাগে ওর। তো এবার আমি একদম গল্পে চলে যাব, তার আগে বলে দিলাম একবার স্বাগতার নাম্বারটা, যারা যারা নিউ ইয়ারে নতুন নতুন ভাবছো কিছু কসমেটিক্স পারচেস করবে তো চটপট চটপট করে নিও। আচ্ছা, কালকের কি প্ল্যান তোমার? আমার কালকে লম্বা চওড়া প্ল্যান আছে, তো ওই জন্য আমি আর আসবো না কালকের প্ল্যান তো অবভিয়াসলি আছে, ওটা থাক, ওটা সারপ্রাইজ থাক তোমাদের জন্য। তুমি তো নিজে নিজেই মেকআপ শিখে গেলে শ্রেয়া। আরে আমি আর কোথায় মেকআপ শিখে গেলাম, আরে যখন আমি কয়েকজনকে দেখেছি লাইভ করতে যারা খুব সুন্দর সুন্দর মানে প্রোডাক্টসই সেল করে, বাইং সেলিং গ্রুপগুলোতে মাঝে মাঝে দেখি, তো ওরে বাপরে বাপ, তারা কিন্তু রেগুলারলি লাইভ করে, তো ডেফিনেটলি খুব প্রফেশনাল কাউকে দিয়ে তো সেজে আসবে না, নিজেরাই বাড়িতে করে, ও ফেক্সে বেরিয়ে এক মেকআপ করে। আমি যদি করতে পারতাম তাহলে তো হয়েই যেত, ওইসব স্কিল আমার নেই ভাই। আচ্ছা, সুনিতা দেবনাথ কি লিখছে, হাই শ্রেয়াদি হ্যালো। আরে তুই আমি ফোন করেছিলি কি যে আমাকে কল করার জন্য? ঠিক আছে, একবার রিং করিস। দিদি তোমার সাথে আবার পরের বছর মিট হবে, বেশ। সুরজিৎ লিখছে নিশ্চয়ই হবে। আচ্ছা, অমৃতা বিশ্বাস প্লিজ নাম্বার দিস। কার নাম্বার দেব বুঝতে পারলাম না। ড্রেসটা খুব সুন্দর আর তোমাকেও দারুণ লাগছে দেখতে, লাভ ইউ শ্রেয়া দি লিখছে পৌলমী দাস, থ্যাংক ইউ। বেশ, অনেকে জয়েন যখন করে গেছো আর ডিলে না করে চলো এবার একদম চটপট করে আমি চলে যাই আমার ফার্স্ট আজকে স্টোরিটাতে। আজকে প্রথম যে স্টোরিটা আমি শেয়ার করতে চলেছি এটা আমাকে পাঠিয়েছে অরিন্দম দাস। অরিন্দমের গার্লফ্রেন্ডের ঠাকুমা মারা যাওয়ার পর ওদের বাড়িতে একটা ঘটনা ঘটে, তো সেটাই আমি আজকে বলবো। মানে আমি আজকে প্রত্যেকটা ঘটনা যে বলবো একটার সাথে আর একটা দেখবে কোনো ম্যাচ নেই, প্রত্যেকটা একদম ডিফারেন্ট গল্প, একদম ডিফারেন্ট স্টোরি লাইন, মানে 5টা গল্পের 5 রকমের আস্বাদ রয়েছে। তো আমার মনে হয় তোমরা থ্রু আউট দ্য এপিসোড ভীষণ এনজয় করতে পারবে। ওকে, আচ্ছা, তোমার আই মেকআপটা দারুণ হয়েছে। আমার আয়ে কোনো মেকআপ আছে বলে মনে হচ্ছে তোমাদের? দেখো তো, খালি লাইনারটাই পরেছি আর হালকা করে একটা লাইনে কাজল দিয়েছে। আমি আর আই মেকআপ কিছু করতেই পারি না, তো কি করব, ট্রাই করি মাঝে মাঝে করার, তো কুছ হাদ তক হো জাতা হ্যায়, বাট দেখো তোমরা কোথায় আছে, কোনো আই মেকআপই নেই। আচ্ছা, যাই হোক, তো যেটা নেই সেটাকে অ্যাপ্রিসিয়েট করছো মানে তো ওটা তো আমাকে এমনি জাস্ট বাটারিং করা হয়ে যাচ্ছে। যেটা আছে সেটা ভালো আছে বললে তো ঠিক আছে, মেনে নেব কি ঠিক আছে, তার মানে রেলিভেন্সি আছে। বাট যেটা নেই সেটাও যদি কেউ ভালো বলে তখন চাপ হয়ে যায়, তখন মনে হয় যে এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এটা তো ঠিক নয়। তোমার চোখটাই দারুণ, আইলাইনার লাগালেই দারুণ লাগে। এটা আমি মানি বিকজ চোখটা ভালো লাগে, আমার নিজেরই ভালো লাগে, মানে ভগবান কিছু তো একটা ভালো দিয়েছে, কিছুই তো দেয়নি, যা দিয়েছে এইটুকু অন্তত ভালো দিয়েছে, তাতেই আমি খুশি। আচ্ছা বেশ, আচ্ছা আমি আর কমেন্টস পড়বো না, হ্যাঁ এবার আমি আগে গল্প বলে নিই, তারপরে আবার কমেন্টস পড়বো, মাঝে মাঝে একটু কমেন্টস পড়বো, ঠিক আছে? আজকে যেহেতু বছরের লাস্ট ডে, তাই আজকে আমি চেষ্টা করবো যতটা বেশি সকলের সাথে ইন্টারাকশন করা যায়, বিকজ আবার নতুন বছর, কাল হো না হো, চলো যতটা কথা বলে নেওয়া যায় বলবো। বেশ, এইবার কি যে মেকআপ সেল করে তার নাম্বারটা দেবে, আমি আই শ্যাডো প্যালেট কিনবো। আচ্ছা, 7044055811, আমি অলরেডি একবার বলে দিয়েছিলাম, আবার রিপিট করে দিচ্ছি, 7044055811, এটাও নাম্বার। আর এখানে ওর কাছে আমার সব থেকে যেটা ভালো লাগে যে ভীষণ বাজেট ফ্রেন্ডলি রেঞ্জে সব ধরনের মেকআপ ওর কাছে অ্যাভেলেবেল আছে। তোমরা ওকে বাজেট বলে দেবে, ও তোমাদেরকে তার মধ্যে যেটা বেস্ট হবে সেটা রেকমেন্ড করে দেবে, ঠিক আছে? বেশ, তো এবার অরিন্দমের গার্লফ্রেন্ডের ঠাম্মা মারা যায়, তারপর ওদের বাড়িতে একটা ঘটনা ঘটেছিল, তো সেই ইনসিডেন্ট আজকে বলবো।
তো ঠাম্মা বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন, মানে লাস্ট 8 বছর উনি প্রায় শয্যাশায়ী বলা যায় ওনাকে, উনি ভীষণ ভুগছিলেন। এবার ওদের বাড়িতে একতলাতে বোধহয় ওর কাকারা কেউ থাকতো, মানে ওর গার্লফ্রেন্ডের কাকারা, আর ওর গার্লফ্রেন্ডরা থাকতো হচ্ছে তার ওপরে দোতলাতে, আর 3 তলাতে একটা এমনি বিরাট বড় করে সেপারেট রুম করে দিয়েছিল, যেহেতু উনি অসুস্থ, বাড়িতে কেউ এলে বা বাচ্চারা পড়লে চিৎকার করলে উনি খুব ডিস্টার্বড হতেন, ওনাকে একদম সেপারেট করে 3 তলাতে একটা রুম, মানে ওই ছাদের পাশে টাচ যেরকম হয় না রুমগুলো, ওরকম ওই চিলেকোঠার ঘরের মতন, কিন্তু চিলেকোঠার ঘর টাইপের নয়, একটা বেশ ভালো করে বড় করে টাচড বাথরুম দিয়ে একটা বড় রুম করে দেওয়া হয়েছিল। এবং সেই রুমটাতে লাস্ট 8 ইয়ার্স উনি কিন্তু ছিলেন। মানে ওনার ধরো পুরো ওই শরীরের যত রকম শারীরিক কষ্ট, গোঙাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, সমস্ত কিছুই কিন্তু ওই রুমটার মধ্যে। ডক্টরস এসে ওখানেই চেক আপ করতো বাড়িতে এলে, আর যদি কখনো হসপিটালাইজড করা দরকার পড়তো তখন আলাদা কথা, তখন ওনাকে নামিয়ে নেওয়া যাওয়া হতো। আদারওয়াইজ বা বাকি যখন কোনো অসুস্থ মানুষ বাইরে থাকলে অনেকে দেখতে টেকতে আসে, তো তারা দেখতে এলে সবাই 3 তলায় চলে যেত, ঠিক আছে। মানে এরকম ভাবেই উনি ওই একজন আয়া থাকতেন, ওই ওনার সাথে প্রায় 8 বছর ওই রুমটাতে ছিলেন। তারপর যা হয় বার্ধক্যজনিত কারণে এমনিতেই শরীর ভালো যাচ্ছিল না, তো উনি কালের নিয়মে মারা যান। এবার উনি ওনার মৃত্যুর পর কি হলো, প্রথম ওনার যতদিন কাজ টাজগুলো মিটে গেছে ততদিন কিন্তু সবকিছু একদম ঠিকঠাক চলছিল, কোনো প্রবলেম হয়নি। এইবার হঠাৎ করে প্রথম যে সমস্যাটা শুরু হলো ওই বাড়িতে, ওই ছাদে, মানে ওরা রিয়েলাইজ করতো যে মোটামুটি অনেকটা রাতে, মানে গভীর রাত যখন বলা যায়, হঠাৎ রাত্রিবেলা না ছাদের ওপরে ধূপ ধাপ দুমদাম নানান রকমের আওয়াজ আসতো। তারপরে ওই ঘরটার মধ্যে, মানে যে ঘরটাতে ঠাম্মা এত বছর ধরে থাকতেন, সেই ঘরটাতে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসের আওয়াজ আসতো, ঠিক আছে, যেন হঠাৎ করে কেউ কৌটো খুলতে গেলে খাটাস করে কিছু পড়ে গেল। আর রাতের নিস্তব্ধতাটা এতটাই বেশি হয় না, দেখবে যে আমরা খুব ছোট ছোট ভাইবস, খুব ছোট ছোট আওয়াজও কিন্তু ফিল করতে পারি। তো ওর জন্য কি হতো না, ওই রকম ওপরে কিছু না কিছু যে পড়ে যাচ্ছে, কিছু না কিছু চলছে, ঘর ঘর করে কেউ কিছু চেয়ার টেবিল টানছে, এরকম নানান রকমের আওয়াজ টাওয়াজ হতো। তো যথারীতি ওরা ওদের যে কুলপুরোহিত আছে তার সাথে কথা বলে, এবং উনি বলেন তোমরা একটা কাজ করো, ওপরের ওই রুমটা তাহলে ভেঙে দাও, কারণ ওটা ভেঙে তোমরা, এমনিতেও ওর বাবা মানে ভাবছিলই আর কি, ওর গার্লফ্রেন্ডের বাবা, যে আমরা আর ওই রুমটা তো এখন লাগছে না, বেকার পড়ে আছে, তো তার থেকে একটা বড় করে ছাদটাকে একটুখানি ওই সেই অ্যাসবেস্টস দিয়ে পুরোটা কভার করে নেব কিছুটা, আর দিয়ে একটু খোলা ছাদ করব, শুধু শুধু রুমটার দরকার নেই, ওটা ভেঙে ফেলবো। তো ওটা পুরোহিতের কথায় আর ওই ওরা তড়িঘড়ি কি করলো, রুমটা ভেঙে দিল। এবার মোটামুটি কাজ টাজ মিটে যাওয়ার পর 1 মাস খানেক ওদের এই ডিস্টারবেন্সটা চলেছিল, মানে আর কিন্তু কোনো প্রবলেম হয়নি। বাট ওই পার্টিকুলার ঠিক রাত্রেবেলা হলে, মাঝরাত্রে ওরা দেখতো যে ওই ওপরে কিছু না কিছু জিনিসপত্র টানার পড়ার এই সমস্ত টুকটাক আওয়াজ হতো, সেটা ছাদের ঘরে, আর কিন্তু কোনো ডিস্টারবেন্স ছিল না। এবার কি হয়, যখন ওই ছাদটা, মানে ওই ঘরটা ভেঙে দিল, দিয়ে ওরা আবার নতুন করে পুরো ছাদটাকে তৈরি করলো। তারপর কিছুদিন, ধরো আরো মাসখানেক পরের ঘটনা আমি বলছি, একদিন রাত্রেবেলা সবাই যে যার ঘরে যে যা নিজের কাজ করছে, আর ওর গার্লফ্রেন্ড বোধহয় একটু নাইট রিডার টাইপের, তো ও পড়ছে, তো ও একটা রুমে পড়ছিল, ওর বাবা একটা রুমে শুয়ে আছে, ওর মা বোধহয় পাশে শুয়ে আছেন বা কিছু হবে, দুজনেই তন্দ্রাচ্ছন্ন। আর নিচের ঘরে ওর কাকু কাকিমারাও সবাই শুয়ে টুয়ে পড়েছে, বেশ অনেকটাই রাত হয়ে গেছে। তখন হঠাৎ কারেন্ট চলে গেল, তো কারেন্ট অফ তো হতেই পারে, কারেন্ট চলে গেল, তো ওরা একটু, ওর মা জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখছেন হ্যাঁ আশপাশে কোথাও কারেন্ট নেই, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে। তো যে মেয়েটি পড়ছিল ওকে ওর মা হাঁক দেয় যে বাবু তুই যা গিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে নে। তা ও গিয়ে বেরিয়ে মোমবাতিটা ধরাতে যাবে, হঠাৎ করে নিচ থেকে মানে কলিং বেলটা বাজলো। এবার বলি, ওদের কলিং বেলে একটা টার্ন, মানে ওটাও ফিক্স করা ছিল, ঠিক আছে, মানে লোড করতে হয়, তো ওই ওদের যে গানটা লোড করা ছিল, ওদের ওই অল্টারনেট করে 2-1টাই ঠাকুরের গান লোড করা ছিল, এরকমই হবে, ওই একটা শিবের কিছু ছিল, আর একটা হয়তো গণেশের ওই ওম গণ গণপতায় নমঃ শ্রী সিদ্ধি বিনায়ক নমঃ নমঃ, এরকম একটা টিউন ওদের দেওয়া ছিল ওটার মধ্যে লোড করে। তো ওগুলোই বাজতো, মূলত রোটেশনালি বাজলেও ওই যে শিব ঠাকুরের বা ওই গণেশ ঠাকুরের যে পরপর যে কটা গান সার্চ করা ছিল সেগুলোই বাজতো কলিং বেলটা দিলে। এবার
কলিং বেলটা যে টিপতো, ধরো টেপার পরে একটা এরকম একটা আওয়াজ হতো, তারপরে কি হতো ওই গানটা স্টার্ট হতো, ঠিক আছে? তো ওরা বুঝতে পারতো যে ওটা বেল দিয়েছে কেউ। তো ওই রকম কলিং বেলটা টেপার এবং ওই যে ওই খাড়খাড় আওয়াজটা হলো, আর তারপরে হঠাৎ করে পুরো বাড়িতে, মানে ভাবো একে তো অত রাত্রিবেলা, চারিদিকে ওরকম নিস্তব্ধ হয়ে গেছে, সবাই তখন শুয়ে পড়েছে, তো কাজেই এমনিতেই সেই সময় বেল দিলে যথেষ্ট জোরে আওয়াজটা কানে লাগবে। তো ওরা দেখছে হঠাৎ গাঁ করে বাড়ির মধ্যে বেজে উঠেছে, বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে নাও। এবার প্রত্যেকের ভীষণ ভয় লেগেছে যে এক তো হচ্ছে ঠিক আছে এত রাতে কে বেল দিচ্ছে, আর যদি বা বেলটা দিচ্ছে সেটা হচ্ছে এত রাত্রেবেলা, কারেন্ট নেই, কারেন্ট না থাকলে তো ডেফিনেটলি বেলটা বাজার কথা না। আচ্ছা ধরে নিলাম কোনো টেকনিক্যাল ইস্যুতে কোনোভাবে হয়তো কিছু গন্ডগড়বড় হয়েছে, বেজে গেছে, সেটাও বাজলে যে গানগুলো লোড করা আছে সেটা ছেড়ে কি করে একদম একটা রবীন্দ্রসঙ্গীত বাজতে শুরু করে, ঠিক আছে? তো ওরা পুরো যে যেখানে যে অবস্থাতে ছিল সেখানেই থমকে গেছে, যে এক তো কারেন্ট নেই, তো বেল বাজার কোনো প্রশ্নই ওঠে না, আর বেলটা যদি বা বাজছে তাহলে গানটা, যে গানটা ওদের লোড করা আছে সেই গানটা বাদ দিয়ে বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে নাও কি করে বাজছে। তো ওর বাবা হট করে বলছে যে এই দাঁড়াও তুই পড় ওই ঘরে, আমি আসছি, আমি উঠছি বলে কাকু তাড়াতাড়ি করে উঠেছেন। কাকু উঠে তাড়াতাড়ি করে গিয়ে মানে একটা ক্যান্ডেল নিয়ে ওর পড়ার ঘরে গিয়ে প্রথমে দিয়েছে। এবার নিচে কাকু কাকিমারাও উঠে পড়েছে, তো কাকু কাকিমারাও সব উঠে বসে বলছে কি হলো ব্যাপারটা বুঝতে পারছি না। এদিকে সারা পাড়া কিন্তু অন্ধকার, চারিদিকে কিন্তু কোনো কারেন্ট নেই, তাহলে বেলটা কি করে বাজলো, আর বেলটাই বা কে দেবে এত রাতে, ইত্যাদি নিয়ে ওদের সবার মধ্যে একটা আলাপ আলোচনা, মুখগুলো সব থমথমে হয়ে গেছে যে এটা কি করে সম্ভব। যাই হোক, তো এইটা প্রথম দিন রাত্রেবেলা ঘটলো। এর ঠিক 2-3 দিন পরে আবার রাত্রেবেলা ঠিক ওই একই রকম সময়ে ওই একই ঘটনা ঘটে। বেশ, আর আরেকটা মানে বাজে ব্যাপার, যে জিনিসটা ছাদে এতদিন ধরে হচ্ছিল, এবার কি হলো, ওরা রাত্রে শুয়ে পড়ার পর থেকে ওদের ক্রমশ মনে হয় সিঁড়ি দিয়ে কেউ যেন ধুপ 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 করে একতলা থেকে দোতলাতে উঠছে নামছে, মানে ওর কাকু কাকিমারাও ওটা ফিল করছে, আবার ওপরে ওরাও ফিল করছে। এবার তার থেকেও বড় ব্যাপার যেটা, যে মেয়েটি আমি যে বললাম যে ওর গার্লফ্রেন্ড রাত্রেবেলা অনেকটা রাত জেগে পড়ে, এবার এরকম বেশ কিছুদিন চলছে। এবার ওরা মানে অনেকেই, কাকিমা, তারপরে ওর গার্লফ্রেন্ডের যে মা আছে ওই কাকিমা, ওরা সবাই বলছে যে আমার মনে হয় পুজোতে মানে একটা কিছু বাড়িতে পুজো আচ্ছা করানো দরকার, এখানে কিছু একটা গড়বড় হচ্ছে। তো ওর বাবা আর কাকা না একটু নারাজ, বলছে যে কি গড়বড় হবে, কিছুই না, ওগুলো সব মনের ভুল, একটা হচ্ছে সাময়িক কিছু ডিস্টারবেন্স, ঠিক আছে ওগুলো সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমার মা যদি থেকেও থাকে উনি তো আর কারো ক্ষতি করবেন না, মানে ওই আর কি, যে মাকে এখান থেকে পুজো আচ্ছা করে তোমরা তাড়িয়ে দেওয়ার ব্যাপার ভাবনা চিন্তা করছো, মানে এটাতে ওনাদের আর কি আপত্তি, ঠিক আছে? তো ওনারা কিছুতেই চট করে পুজো আচ্ছাতে রাজি হচ্ছেন না, বা মা আছে সেটাতেও মানবে না। এবার ওই মেয়েটি যে রাত্রিবেলা পড়ছিল, সেই মেয়েটা পড়তে পড়তে বোধহয় ও ওয়াশরুম যাবে, এবার ও বেরিয়ে এসে বারান্দার লাইটটা জাস্ট জ্বেলেছে, বারান্দাটা অন্ধকার ছিল, বারান্দার লাইটটাও জ্বালতেই ও দেখছে সিঁড়ির মুখে ওর ঠাকুমা দাঁড়িয়ে আছে। ও মানে ওখানেই সজোরে চিৎকার করে মানে মাথা ঘুরে পড়ে যাওয়ার জোগাড়। ওর বাবা বেরিয়ে এসে ওকে কোনো মতে ধরতে হতো, সেই মানে তখন বিড়বিড় করছে, মানে যত রকম মানে ইষ্ট দেবতার নাম আছে, রাম হনুমান যাকে মনে পড়ছে তার নাম বলতে থাকছে, আর সমানে ওর বাবাকে এরকম আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। তোর বাবা বলছে কি হয়েছে কি হয়েছে। তো তারপর ও যখন একটু সুস্থির হলো তখন ও বলছে যে ওইখানে ওই একদম দেখছি যে ওই তোমার সিঁড়িটা নেমে গেছে, তার মুখে ঠাকুমা এরকম বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, মানে অন্ধকার ছিল বারান্দাটা, কিছুই দেখতে পাচ্ছিল না। যেই ও লাইটটা অন করে সঙ্গে সঙ্গে দেখছি ওই আলোর মধ্যে কিন্তু ঠাকুমা দাঁড়িয়ে রয়েছে, একদম সুস্পষ্টভাবে উনি দাঁড়িয়ে রয়েছেন। তো এটা যেদিনকে দেখেছে ও তো ভীষণ ভয় পেয়েছে। তো ওর বাবাকে তখন ওর মা আর কাকিমা খুব মানে মানে বোঝায়, যার পর নাই ভাবে যে দেখো এটা ঠিক হচ্ছে না, উনি যখন কোনো প্রবলেম হচ্ছে উনি হয়তো কিছু আমাদের ইঙ্গিত দিতে চাইছেন, কিছু হয়তো বোঝাতে চাইছেন, হয়তো উনি মুক্তির পথ পাচ্ছেন না। আমার মনে হয় যে একবার কুলপুরোহিতকে ডেকে একটা পুজো আচ্ছার ব্যবস্থা করা কিন্তু দরকার। তো তারপর যথারীতি ওই একজন মানে ওদের যে কুলপুরোহিত তিনি আসেন, তিনি এসে একটু পুরো বাড়িতে কিছু ছানবিন করেন এবং করে তারপরে উনি মাটি ফাটি দেখে বলেন যে হ্যাঁ এটা বোধহয় সম্ভবত তোমার মা মুক্তি পাননি, উনি এ বাড়িতে রয়ে গেছেন ঠিকই, কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে হয়তো উনি কোনো ফ্যামিলি মেম্বারসদের কারো কোনো ক্ষতি করবেন না, কিন্তু তবু কোনো এরকম একটা আত্মাকে, অতৃপ্ত আত্মাকে তো এইভাবে বাড়িতে রাখা যায় না, একটা যজ্ঞ করে নেওয়াই ভালো। তো তারপর ওরা একটা ওই যেটা হয় যজ্ঞ টজ্ঞ করে মোটামুটি
একটুখানি ঠিকঠাক মানে পুজো টুজো করে ঘর টর বাঁধিয়ে টাধিয়ে নিয়ে নিজেদের দেহ টেহ বাঁধিয়ে টাধিয়ে নেয়, এবং তারপর থেকে আর কি আর ওরকম কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু কিন্তু একটা জিনিস হয়, ওরা প্রায়শই সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে যে ওদের ঠিক বাড়ির বাইরে, মানে বাড়ির মেন যে সদর দরজা, সেই সদর দরজার বাইরেটাতে একটা করে ধরো চড়ুই পাখি বা কাক বা কোনো একটা কিছু মরে পড়ে রয়েছে। মানে এই জিনিসটা খুব অদ্ভুত। মানে এমনিতে তো বাড়ির ভেতরে আর কোনো প্রবলেম হচ্ছে না, কোনো ডিস্টারবেন্স হচ্ছে না, ওই আওয়াজ সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, কিন্তু যেটা হচ্ছে যে ওই বাড়িটা তো বেঁধে দিয়েছে, এবার বাড়ির ভেতরে আর কোনো সমস্যা নেই। ঠিক বাড়ির যে মেন গেটটার বাইরে এবার একটা যদি কোনো পশু মারাও যায়, কিন্তু তাহলে তো সেটা অবশ্যই ওই রকম প্রত্যেকদিন নিয়ম করে একটা স্পেসিফিক জায়গাতে মারা যাবে না, না, একদিন একটা বিড়াল ছানা, একদিন একটা চড়ুই পাখি, একদিন একটা কাক, এরকম নানান রকমের পশু, ছোট 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 পাখি পশু এরকম ওই মারা যাচ্ছে, এবং মারা গিয়ে ঠিক ওদের ওই গেটের বাইরেটা মানে পড়ে থাকছে। তো এটা নিয়ে ওরা কথা বলেছিল গুরুদেবের সাথে। তো উনি বলছেন যে আসলে উনি বাড়ির ভেতরে তো ঢুকতে পারছেন না আর, কিন্তু কোথাও একটা ওনার রাগ হয়েছে যে উনাকে এইভাবে বাড়ি থেকে বার করে দেওয়া হলো, মানে যাতে উনি আর বাড়ির ভেতরে ঢুকতে পারছেন না, নিজের কাছের মানুষদের কাছে যেতে পারছেন না। কিন্তু উনি না আলটিমেটলি না মুক্তি পাননি, মানে হয় মুক্তি পেলে উনি যদি চলেই যেতেন তাহলে তো আর এই সমস্যাটা হতো না, উনি আছেন হয়তো কিন্তু ওনার বাড়ির ভেতরে আর উনি ঢুকতে পারছেন না। তো ওই কারণেই সেই রাগ থেকেই কোথাও হয়তো এইরকম অন্যান্য প্রাণহানি হচ্ছে। তো ওরা এখন চেষ্টা চরিত্র চালাচ্ছে যে দেখা যাক কি করা যায়, এটারও একটা কিছু হেনস্থা তো করতে হবে। এটা একদম রিসেন্ট স্টোরি আমি বলছি, তো কাজেই এখনো পর্যন্ত এই সমস্যাটার কোনো সমাধান হয়নি। ওরকম মানে অল্টারনেটিভ ডেজেই ঘুম থেকে উঠছে, উঠে দেখছে ওই রকম একদম মেন গেটটার বাইরে হয় একটা কাক নয় একটা বিড়াল ছানা এরকম পড়ে মরে রয়েছে। আর নইলে বলছে যে প্রায় রেগুলারলি ধরো, মানে ওগুলো যদি বাদ দিই, চড়ুই পাখি তো রেগুলার পারলে একটা করে পড়ে থাকে ওই দরজার সামনে মারা গিয়ে। তো এটা ওদের কাছে এখনো পর্যন্ত একটা অবশ্যই ভয়ের কারণ যে এরকম কেন হচ্ছে, এত বছর তো এই বাড়িতে আছে এরকম তো হয়নি, তাহলে এখন কেন হচ্ছে, দ্যাটস ইট। ঠিক আছে, কি লিখছে, কাল কি লাইভ আসবে না সোমা সেনগুপ্ত? না, কালকে আমি আর লাইভ আসবো না, কালকে আমার আর সময় হবে না গো। আচ্ছা, তুমি দাদাভাই ভাই কি লিখছো এগুলো? খুব ভালো থাকবে তুমি দাদাভাই ভাই অ্যান্ড বুনু। আচ্ছা, হ্যাঁ প্রজ্ঞা, হ্যাঁ ঠিক আছে। বাবা খুব ভয়ের লিখছে সুস্মিতা ঘোষ। বেশ, তো এটা একটা ভীষণ অদ্ভুত রকম স্টোরি, এবং এটা একদম আমি রিসেন্ট স্টোরি বললাম, যেটা ধরো মানে এখনো মানে ওরা ঠাম্মা মারা গেছে, তারপরে ওই 2 মাস 3 মাস ধরে এই ব্যাপারগুলো চলছিল, তারপরে এই পুজো টুজো হলো, হয়তো এই লাস্ট মান্থে আমি আপডেটটা দিলাম। ঠিক আছে, তো এখন ওরা দেখা যাক ফার্দার কি করে আর কি। তো এটা আমার দারুণ ইন্টারেস্টিং লেগেছিল, ভাবলাম তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করাই দরকার, তো করলাম। এরপরে নেক্সট আমি যে স্টোরিটা বলছি এটা আমাকে পাঠিয়েছে স্বাগতা দে। আচ্ছা, স্বাগতা ওর লোকেশনটা আমাকে মেনশন করতে বারণ করেছে, তো আমি লোকেশনটা মেনশন করছি না। এটাও ভারী অদ্ভুত একটা ঘটনা, এবং এটা খুব একটা কি বলবো মর্মস্পর্শী একটা ঘটনা। সেটা হচ্ছে ওর বয়ফ্রেন্ড হচ্ছে কৃষ্ণ দাস। তো কৃষ্ণ এখন ওর যে বাড়িটা, তাদের বাড়ির ঠিক পাশের একটা দোতলা বিরাট বড় বাড়ি আছে, ওই বাড়ির একটা ঘটনা আর কি স্বাগতাকে শেয়ার করেছে, যেটা স্বাগতা আমার সাথে শেয়ার করেছে। তা কৃষ্ণ বলছে যে ওই পাশের যে বাড়িটা, এমনি ওই বাড়িটাতে ও ছোটবেলা থেকেই একজন থাকতেন, একটা ফ্যামিলি থাকতো, তো এমনি কোনো সমস্যা ছিল না। এবার আজ থেকে প্রায় ধরো 5-7 বছর আগের কথা বলছি। তো ওরা দোতলায় উঠে গেল দোতলা করে, আর একতলাটা তখন একটা ফ্যামিলিকে ভাড়া দিয়ে দেয়। তো যে ফ্যামিলিটাকে ভাড়া দিয়েছিল তাদের 2 ছেলে ছিল, বড় ছেলে মেজো ছেলে, আর তারপর এই বাড়িতে আসার পর তাদের একটা যমজ 2 ছেলে হয়, আরো 2 বাচ্চা হয়। ঠিক আছে, এবার সেই বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, এবার বাচ্চাগুলো যখন মোটামুটি 2.5-3 বছরের, এবার দেখবে একটু ওরা একটা মারওয়ারি ফ্যামিলি ছিল, তো ওদের না ঠিক আমাদের মতন অতগুলো বাচ্চা যখন ছিল পরপর, ঠিক একটা বাচ্চাকে যতটা আমরা কনসার্ন তাকে নিয়ে, এই বাইরে যাবি না, এদিক যাবি না, ওদিক যাবি না, এই করবি না সেই করবি না করি, তো পরপর ওর মার এতগুলো বেবি ছিল বলে ঠিক অতটা কনসার্ন কিন্তু কোনো একটা জায়গাতে বাচ্চাগুলোর প্রতি ওর মায়ের থাকতো না। মানে উনি পারতেন না দিতে, কি করবেন, ওনাকে তো বাড়িরও সমস্ত কাজ করতে হতো না, তো উনি বাড়ি বাইরেরও কাজ করতেন, মানে সমস্ত কাজ করতেন, বাগান পরিষ্কার থেকে শুরু করে রান্না করা থেকে শুরু করে টুকটাক নিজের হাতের কাজ করা, অতগুলো বাচ্চা মানুষ করা। তো মাঝে মাঝে কি হতো, একটু বাচ্চাগুলো অলক্ষ্য হয়ে যেত, এবং ওদের বাড়ির ঠিক একদম লাগোয়া একটা বিরাট বড় পুকুর ছিল। ঠিক আছে,
তো এবার এটা ওই বছর 5 আগের ঘটনা আর কি, যখন ওই বাচ্চা দুটো মোটামুটি একটু বড় হয়েছে বা ওই বাড়িতে থাকার পর, তো হয়তো ওই 2.5-3 বছর বয়স হবে, কোনোভাবে বাচ্চা দুটোকে ওর মা একদিন সকালবেলা হঠাৎ করে বেশ অনেকক্ষণ খুঁজে পাচ্ছে না, কোথায় কোথায় তোলপাড় করে খোঁজা হচ্ছে, কোথাও নেই। বাচ্চাগুলো একটু পাড়া ঘুরে বেড়াতো, মানে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি ঘুরে ঘুরে বেড়াতো, তো সেরকম কারোর বাড়িতেও কোথাও যায়নি। তো ওর মা তো মানে সে অন্যে হয়ে খুঁজছে, বাবাকে ডেকে পাঠানো হয়েছে, ওর বাবা এসেছে, সেও অন্যে হয়ে খুঁজছে, কোথাও বাচ্চা দুটোকে পায় না। তো সন্ধেবেলার দিকে অনেকক্ষণ পর নাকি একটা বডি প্রথমে ভেসে উঠেছিল, তো পরে ওরা আবার ওই সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়, পুলিশ আসে এবং তারপর লোক নামিয়ে আরেকটা বডিও উদ্ধার করে। তো দুটো বাচ্চার বডি, ডেড বডি তুলে নিয়ে এসে বাচ্চা দুটোকে ওই বাড়ির ওই মানে সামনে একটা তোমার বারান্দা টাইপের ছিল, ওখানে শোয়ানো হয়। পুরো পাড়া কান্নায় ভেঙে পড়ে, কারণ ওই বাচ্চা দুটোকে সবাই অসম্ভব ভালোবাসতো, ঠিক আছে, মানে ভীষণ ভালোবাসতো, পুরো পাড়ায় খেলে বেড়াতো। তো তারা যে এরকম একটা মর্মান্তিক পরিণতির শিকার হবে সেটা কেউ কখনো এক্সপেক্টই করতে পারে না। তো যাই হোক, এবার পুরো পাড়া তখন ভীষণ রকম আর কি শোকাহত হয়েছিল। এবং তারপর আস্তে আস্তে কি হলো, ওর মা না একটুখানি উদাসীন হতে শুরু করলেন, একটু ডিপ্রেশনে চলে গেলেন। তো ওর বাবা ওর মাকে ওখানে রাখতে পারলো না, মানে ওরা ডিসাইড করলো যে আমরা চলে যাবো এখান থেকে, কারণ ওর মা পুরো পাগলই হয়ে গেছিল বলতে গেলে ওই বাচ্চা দুটোকে, এবং খুব নিজেকে কষতো, মানে নিজের ওপরে খুব একটা গিল্ট ফিল এসেছিল যে হয়তো আমি তাদেরকে সঠিকভাবে দেখাশোনা করতে পারলাম না, খেয়াল রাখতে পারলাম না, তাই জন্য আজকে হয়তো এরকম পরিণতি ঘটলো। আদারওয়াইজ যদি আমি ঠিক মতো টেক কেয়ার করতাম, বাচ্চা দুটোর হয়তো এই পরিণতি হতো না। তো ওর মা খুব অসুস্থ ছিল বলে ওর বাবারা উঠে যায়, ওখান থেকে ভাড়া উঠে যায়। তো তার কিছুদিনের মধ্যে দেখা গেল যে ওদের ওপরে যে ওনার, সে মানে খুব উঠে পড়ে লেগেছে কি জন্য না, বাড়িটা বিক্রি করে দেবে। তো প্রথমে যেহেতু ওই বাড়িটাতে ওরকম একটা কেস আছে, তো বুঝতেই পারছো এটা অনেকেই মানে যে চট করে না এরকম কিছু বাড়িতে থাকলে প্রিভিয়াস হিস্ট্রি, তো কেউ বাড়ি কিনতে চায় না। তো ওরা এদিক ওদিক অনেক এরকম কাস্টমারের জন্য যোগাযোগ করছিল, দালাল টালাল লাগায়, ঠিক আছে। তারপর সামহাও কোনো এক ব্রোকারের থ্রুতে ফাইনালি একটা খদ্দের পায়, কিন্তু সেই মানে লোকটি ছিল মোহামেডান। এবার ব্যাপারটা হচ্ছে কি, ওই যে পাড়াটা, কৃষ্ণদাদের ওই পাড়াটাতে হচ্ছে সবাই হিন্দু কমিউনিটি থেকে বিলং করে, কিন্তু এখনো মানে এখন যদিও প্রচুর এরকম জায়গা দেখা যায় সেখানে হিন্দু মুসলিম সমস্ত কমিউনিটির মানুষরাই একত্রিত হয়ে একসাথেই বসবাস করে, কিন্তু ওই পাড়াটা একটু গোঁড়ামিটা আছে ওদের এখনো, মানে ওরা ওই মুসলিম ভদ্রলোক কিন্তু অতটা এইসব কিছুই মানতেন না এবং উনি কিনে নিয়েছিলেন, কিন্তু কিছুতেই ওনাকে বাড়িতে ঢুকতে দেবে না। মানে ওই বাড়িটা আরো ধরো 2 বছর ধরে ওরকম ভেসেই পড়ে রয়েছে, ঠিক আছে, কেননা ওই 2 বছর ধরে মুসলিম ভদ্রলোক প্রচুর বার চেষ্টা করেছিলেন এসে ওই বাড়িতে থাকার জন্য বা ঢুকবেন বলে যখন প্রস্তুতি নিচ্ছেন, সেই মানে রীতিমতো পলিটিক্যাল নেতা থেকে শুরু করে সবাই পেছনে পড়ে গেছিল যে এই পাড়ায় আর কি আমরা ঢুকতে দেব না। তো যার জন্য উনি ভীষণ লাস্টে বিরক্ত হয়ে যান এবং ফাইনালি উনিও ডিসাইড করে যে ঠিক আছে তাহলে আমিও বাড়িটা বিক্রি করে দেবো। তো উনিও আবার খদ্দের খুঁজতে শুরু করেন এবং একদম মানে অনেক চেষ্টা চরিত্রের পরে মুরারি বলে একজন ওই বাড়িটা কেনেন। তো ওই মুরারিদারা ছিলেন ভীষণ ভালো এবং ওনারা বেশ অনেকগুলো ভাই। তো মুরারিদা যেদিন প্রথম দেখতে এসেছিল তো উনি সেদিনই বললেন যে ঠিক আছে, নিচে 3টে ওপরে 3টে বড় বড় 6টা ঘর আছে, সামনে এত বড় উঠোন বাগান, তো আমি বাড়িটা এক কথায় নেব, আমি একটু বাড়িটা ভেতরে রেনোভেট করিয়ে নেব, তাই একটু যতটা কম দামে উনি বার্গেনিং করে বাড়িটা নিয়ে নেন। এবার উনি জবে বাড়িটা নিয়েছেন ঠিক তার পরেই কিন্তু উনি রেনোভেশনের কাজ স্টার্ট করে দিয়েছেন। তো মুরারিদা প্রথম আসছেন এবং উনি পুরো সারাদিন থাকেন না, সারাদিন হয়তো ওনার নিজের যা কর্মসূত্রে যেখানে থাকতে হয় থাকেন, সন্ধ্যেবেলা করে উনি চলে আসেন, পুরো কাজকর্ম দেখে বুঝে নেন যে কতদূর কি কাজ এগুলো, দিয়ে রাত্রেবেলা উনি একাই থেকে যাবেন এবং উনি মানে খুব ডাকাবুকো টাইপের আর কি। তো উনি একাই থেকে যাবেন বেশ, তা উনি যথারীতি শুচ্ছিলেন। তো 2 দিন পরে হঠাৎ পাশের বাড়ির কৃষ্ণদার সাথে একটু মানে ওই হয় না, পাশের বাড়িতে কেউ নতুন আসছে তাদের সাথে তো একটু পাশের বাড়ির লোকের সাথে তো ঘনিষ্ঠ হবেই, কথাবার্তা বলবে। তো সেদিন কৃষ্ণকে দেখতে পেয়ে উনি এরকম ডেকে বলছেন যে ভাই শোনো না, তো গেছে, তো বলছে হ্যাঁ বলুন ভাইয়া কি হয়েছে। তো তখন বলছে শোন না, আমার না রাত্রেবেলা এই বাড়িতে না একা একা শুতে ইচ্ছা করে না, মানে উনি কিন্তু আর কিছু বলেননি, শুধু বলেছেন যে আমার রাত্রেবেলা এই বাড়িতে একা একা শুতে খুব আনকমফোর্টেবল লাগছে, এত বড় বাড়িতে খাঁ করে, তো তুই আমার সাথে এসে একটু শুবি। তা কৃষ্ণদা বলছে ঠিক আছে তাহলে আমি তোমার সাথে গিয়ে শোবো। বেশ, তো যথারীতি কৃষ্ণদা এসে ওনার সাথে শুয়েছে। আচ্ছা,
পরের দিন এসে শুয়েছে। কৃষ্ণদা বলছে আমি দেখছি মুরারিদা প্রায় অনেকটাই তন্দ্রাচ্ছন্ন, আর আমিও বেশ ঘুমিয়েই পড়েছিলাম। হঠাৎ আমার ঘুমটা ভাঙলো, আমি পুরো বুঝতে পারছি যে বাইরে ওদের যে উঠোনটা, আমরা একতলার একটা রুমে ঘুমিয়েছিলাম, বাইরে যে উঠোনটা ওখানে যদি দুটো বাচ্চা খিলখিল খিলখিল করে হাসে আর হাসতে হাসতে যদি ছোট বল টল নিয়ে খেলা করে না, ঠিক যেরকম আওয়াজটা হবে একদম এক্সাক্ট ওরকম আওয়াজ হচ্ছে। হ্যাঁ, বাচ্চাগুলো হে 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 এরকম করে হাসছে, আর সেই হাসতে হাসতে মানে বলটা হয়তো পাস করছে, তো ধুপধাপ করে বলটা পড়ছে, বা দেখবে বল পড়লে একটা দাম করে একটা আওয়াজ হলো, এরকম যে মানে বাউন্স করে যখন মাটিতে, তখন যেরকম একটা সাউন্ড ক্রিয়েট হয়, তো ওরকম টাইপের আওয়াজ হচ্ছে। তো ও না খানিকক্ষণ পরে এরকম চোখ রোগড়ে না উঠে বসে এরকম ভাবছে যে আওয়াজটা কোথা থেকে হচ্ছে, উমা এরকম আওয়াজ হচ্ছে কেন, এই বাড়িতে তো কেউ নেই বাচ্চা। হ্যাঁ, আর অথচ পুরো বুঝতে পারছে যে হয়তো মাঝখানের দেওয়ালটা আর ওই দরজাটা হচ্ছে পার্টিশন, ঠিক দেওয়ালটা দরজাটার ওপাশেই ওখানে খিলখিল করে বাচ্চারা হাসছে, ঠিক আছে, হ্যাঁ এরকম করে বাচ্চারা হাসছে খেলছে। এবার না ও এরকম মুরারিদাকে ঠেলছে, বলছে ও দাদা ওঠো না, ও দাদা ওঠো না। তখন মুরারিদা জাস্ট এরকম করে ঘুমোচ্ছিলেন, ঠিক আছে, মাথার উপর হাতটা দিয়ে। উনি বলছেন কি, ঘুমিয়ে পড়, আমি কি আর সাথে তোকে ডেকে পাঠিয়েছি, আমি এইটাই একা একা সহ্য করতে পারছিলাম না, সেই জন্যই ভাবলাম তোকে নিয়ে শুই, যাতে আমরা দুজনে মিলে একটুখানি এটা থাকলে অতটা ভয় লাগবে না। তখন কৃষ্ণদা বলছে, তা তুমি এটা আগে শুনেছিলে? বলছে হ্যাঁ আমি এটা শুনেছি, কিন্তু আমার সাহসেও কুলোচ্ছে না যে বাইরে গিয়ে দেখবো, বা আমার মনে হয় সেটা সাহস করার দরকার নেই, ঘুমিয়ে পড়, কিচ্ছু হবে না, এমনিতে ওই কিছু একটা হচ্ছে বাইরে, এটুকু বুঝতে পারছি কিছু হচ্ছে, কি হচ্ছে আমি জানি না। তো যাই হোক, সেদিনও কৃষ্ণদা ঘুমিয়ে পড়ে। এইবার কৃষ্ণদা পরের দিন গিয়ে পাড়ার ওদের চায়ের দোকানে আড্ডা মারছে, দিয়ে বসে বলছে, জানো একটা ভয়ঙ্কর গল্প শুনবে? বলে কি? বলে কালকে রাত্রেবেলা মুরারিদা তো আমাকে নিয়ে শুতে গেছিল ওই বাড়িতে একটা গড়বড় আছে। তো বলছে কেন, কি হয়েছে? তো বলছে ওই তোমাদের মনে আছে আজ থেকে যে কয়েক বছর আগের একটা কেস ছিল, ওই বাড়িটাতে দুটো বাচ্চা মারা গেছিল জলে ডুবে পাশের পুকুরে। তো বলে হ্যাঁ মনে আছে। তো বলছে যে ওই মানে কিছু তো ওই বাড়িটাতে সমস্যা আছে, কালকে রাত্রেবেলা যখন আমি শুয়েছি মুরারিদার সাথে, পরিষ্কার বুঝতে পারছি দুটো বাচ্চা বাইরে খেলা করছে আর খিলখিল করে হাসছে, আমি আওয়াজটা পাচ্ছি। তো তখন ওদের মধ্যে একটা দাদা আছে, বলছে চুপ কর তো, জয় বলে একটা দাদা, বলছে যে তোদের যত সব ভরুমবাজি, অমনি ভয় দেখানোর একটা টপিক পেয়ে গেলি আর অমনি একটা গল্প ফেঁদে দিলি, বলছে তুই বিশ্বাস করছিস না তো, তুই আজকে রাতে গিয়ে আমাদের সাথে শুবি? তো ও আবার প্রচন্ড বেশি সাহস তার, তো বলছে হ্যাঁ আমার কোনো ব্যাপার না, চল আমি তাহলে তোদের সাথে গিয়ে শুচ্ছি, দেখি তো কোথায় কি ভূত দেখেছিস তোরা। তো ও এত কিউরিয়াস ছিল বিষয়টাতে, সেদিনকে এসে শুয়েছে বেশ। তো মুরারিদা শুয়েছে, তার পাশে ওই কৃষ্ণ শুয়েছে, তার পাশেই জয় শুয়েছে। ঠিক আবার ওই রকম মাঝরাতটা হয়েছে, আর ঠিক বাইরে ওরকম মনে হচ্ছে পুরো হে হে এরকম করে বাচ্চারা খেলছে হাসছে, আর তার সাথে ওরকম বলটা পাস করছে কেউ, বারবার বলটা মাটিতে পড়লে যেরকম হয় না ধুপ 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 এরকম বাউন্স করছে। তো মানে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুটো বাচ্চা খেলছে, এরকম একটা পরিবেশ। তো জয়দা উঠেছে, তো কৃষ্ণদা আর মুরারিদা দুজনেই জেগেছিল, দুজনেই তখন বলছে জয় বাইরে কিন্তু যাস না, শুধু আননেসেসারি যাওয়ার দরকার নেই, ছেড়ে দে। তো জয়দা বলছে এটা তো এমনও হতে পারে মুরারিদা যে তুমি নতুন বাড়িটা কিনে এখানে এসছো, তো হয়তো তোমার এগেনস্টে কোনো ষড়যন্ত্র, তোমাকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, অনেক কিছুই হতে পারে, একবার পুরো জিনিসটার খোলাসা না করে কেন এরকম ভাবে ভয় পাচ্ছ, চলো না একবার দেখি। আর বাইরে উঠানে তোমাদের লাইট আছে না? তো তখন মুরারিদা বলছে হ্যাঁ উঠানে লাইট আছে, বলছে তারা উঠানে লাইটটা জ্বালো, আমি দরজাটা খুলে দেখছি। তো জয়দা কি করেছে, জাস্ট দরজাটা খুলেছে, ও কিন্তু বাইরে স্টেপ আউটও করেনি, ঠিক আছে, ও জাস্ট দরজাটা খুলেছে, এরকম লাইটটা জ্বেলেছে এদিক থেকে মুরারিদা, বাইরের উঠানে লাইটটা জ্বলেছে, আর ও জাস্ট টেনে দরজাটা খুলেছে, ও পুরো একদম ডাইরেক্ট দেখছে চোখের সামনে একদম ছোট্ট 2-3 বছরের দুটো ছোট্ট বাচ্চা, ঠিক আছে, বাচ্চা দুটোর মুখ দুটো মানে অনেকক্ষণ ধরে জলে ডুবে থাকলে বা জলের মধ্যে যদি কেউ থাকি, তাহলে যেরকম গায়ের হাত পাগুলো ফ্যাকাশে সাদা হয়ে যাবে না, ওরকম পুরো সাদা, মানে দুটো বাচ্চাই একদম ডেড হোয়াইট, পুরো সাদাটে, আর ওদের এই চোখ দুটো পুরো একদম এরকম সার্কিউলার, সেই যেরকম তোমার কোনো আহাট ফাহাটে যেরকম
যেরকম আমাদের দেখায় না এরকম কালো কালো পুরো বলে ডার্ক সার্কেলসের মতন হয়ে থাকে, ওরকম নাকি পুরো কালো কালো চোখগুলো, ঠিক আছে। আর ওই রকম ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা, ওরা না একটা বল নিয়ে দেখছে এরকম এরকম খিলখিল খিলখিল করে খেলছিল। এবার যেই ও দরজাটা খুলেছে, আজ ওই বাচ্চা দুটো বল খেলা থামিয়ে দিয়ে ওদেরকে এরকম করে ঘুরেছে, ঠিক আছে। মানে ও এরকম দরজাটা খুলেছে আর বাচ্চা দুটো খেলছিল, বাচ্চা দুটো এরকম করে তাকিয়েছে। এবার যেই বাচ্চা দুটো এইভাবে তাকিয়েছে, এবার ওকে দেখে বাচ্চা দুটো এরকম আবার এরকম খিলখিল খিলখিল করে হে হে এরকম করে, মানে সেই বাচ্চাদের মতন করে এরকম খিলখিল করে হেসে উঠেছে। আর ওইখান থেকেই ও আর বাইরে বেরোবার তো সাহস নেই, ও তো দেখতে পাচ্ছে বাচ্চা দুটো এরকম খেলছে, আর ওকে দেখে এরকম হে হে এরকম করে হাসছে। আর যেই ও চিৎকার করে উঠেছে, তখন সঙ্গে সঙ্গে বাচ্চা দুটো কি করলো, ওদের একদম মানে ধরো যে রুমটা, মানে যেখান থেকে ও দেখছে উঠানটা, তার পাশ দিয়ে সিঁড়িটা উঠে গেছে দোতলার, বাচ্চা দুটো দৌড়ে ওই পাশের সিঁড়িটা দিয়ে, মানে ঘরটা ক্রস করে পাশের সিঁড়িটা দিয়ে ওপরের দিকে চলে গেল দৌড়তে দৌড়তে। মানে ওরা যে ওপরে সিঁড়িতে উঠলো দুপ 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 করতে করতে, সেটাও ওই পায়ের আওয়াজটা ওরা পরিষ্কার বুঝতে পারলো। তো ওই দিন দেখার পর জয়দা বলছে, ওরে বাপরে বাপ, এটা আমি কি দেখলাম। মানে আমি যে মানুষটা কোনোদিন মানে ভূত বলে উনি কেন, কৃষ্ণদা বলছে আমিও কোনোদিন ভূত বলে কিচ্ছু সত্যি কথা বিশ্বাস করি না, ঠিক আছে। কিন্তু এরকম একটা অভিজ্ঞতা মানে চোখের সামনে এক্সপিরিয়েন্স করা, এতটাও বুকের কলিজা নেই ভাই আমাদের। তো ওরকম ও কি করেছে, ওরকম প্রচন্ড জোরে খিলখিল খিলখিল করতে করতে আর ওরকম ওরা চলে গেল দৌড়ে দৌড়ে ওপরে দোতলাতে। তো মুরারিদাকে জয়দা বললো যে দাদা আমার মনে হচ্ছে আপনি কিন্তু ফ্যামিলি নিয়ে এখানে সেফ থাকতে পারবেন না, কারণ এখন তবু ওরা খেলার জায়গা পাচ্ছে, বা জিনিসটা খুব স্বাভাবিকভাবে যেটা হয় যে এতদিন ধরে ওদের তার মানে এখানে বাস ছিল। কিন্তু কৃষ্ণদা বলছে দেখ আমরা তো পাশের বাড়িতে থাকি, আমরা কিন্তু কোনোদিন ওই বাড়িতে মানে থাকাকালীন এ বাড়ি থেকে কোনো ডিস্টারবেন্স ফিল করিনি। মানে আমার পাশের বাড়ি, কিন্তু কোনোদিন আমরা তো ওইদিকে জানলা খুলি, কোনোদিন যে কোনো রকম আওয়াজ আসা বা রাত্রেবেলা কোনো রকম কিছু আওয়াজ পাওয়া বা কোনো ডিস্টার্ব হওয়া কিচ্ছু হয়নি। মানে ওই সেদিনকেই আমি প্রথম রাত্রে রিয়েলাইজ করলাম আওয়াজ হচ্ছে, পরের দিন জয় খুলে ওই দৃশ্য, এবং যেটা নাকি মুরারিদা আর কৃষ্ণদাও পেছন থেকে পুরো এই সিনটা দেখেছে। বলে ওই মুহূর্তটা মানে ওকে পুরো নাড়িয়ে দিয়েছিল। মানে ও যেই দরজাটা খুললো এরকম তাকে হিহি হিহি এরকম করে দুবার স্মাইল দিয়ে দৌড়ে পালিয়ে গেল বাচ্চা দুটো। তো পরের দিনই ওরা যোগাযোগ করে একজন পুরোহিতের সাথে, সেই মুরারিদা অনেক বড় একজন পুরোহিতকে মানে কন্ট্যাক্ট করেন। তো উনি আবার এসে বলেন যে জিনিসটা না অনেকটা মানে বেড়ে গেছে, বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে, ঠিক আছে। ওরা খুব জাঁকিয়ে বসেছে এখানে, যদিও ওরা বাচ্চা তো, কিন্তু ওরা খুব এনার্জেটিক অ্যান্ড পাওয়ারফুল সোল, ওদেরকে আন্ডার এস্টিমেট করা যাবে না। তো তারপর শোনা যায় নাকি ওই বাড়িতে বেলুর মঠ থেকে সব বড় বড় সাধু সন্ন্যাসীরা এসছিলেন, দিয়ে তারা নাকি কি সব যজ্ঞ টজ্ঞ পুজো টুজো করেন। বলে এটাও নাকি ওদের পাড়ার অনেকেরই চোখে দেখা যে পুজোটা বা যজ্ঞটা ধরো যখন শেষ হয়ে গেল, বলে একদম ওই বাগানের লাস্ট বাউন্ডারির ভেতরে, কিন্তু একদম লাস্ট কর্নারে দুটো বিরাট বড় বড় তোমার খেজুর গাছ ছিল। বলে যেই মানে ওই পুজোটা কমপ্লিট হলো না, চারিদিকে ওনার শান্তি জল টল এরকম বাগানের দিকে ছেটাতে ছেটাতে একজন পুরোহিত আসছেন, ওই খেজুর গাছ দুটো অত বড় বড় মোটা মোটা খেজুর গাছগুলো নাকি মরমর মরমর করে দুম দাম করে দুটোই ভেঙে পড়লো। তো যাই হোক, এটা একটা খুব অদ্ভুত অভিজ্ঞতা ছিল। মানে তারপর থেকে কৃষ্ণদা বলছে ভূত যে নেই এটা আমি আর কিছুতেই মানবো না। মানে একটা জিনিস কি, যতক্ষণ আমরা নিজেরা না এক্সপিরিয়েন্স করছি ততক্ষণ আমরা যেমন কোনো জিনিস মানতে পারি না, আবার কোনো জিনিস একবার এতটা প্রকটভাবে নিজে এক্সপিরিয়েন্স করে ফেললে সেটাকে ডিনাই করাটা আমাদের জন্য খুব চাপের হয়ে যায়। তো সেটাই ঘটেছে ওনাদের সাথে। তো বেসিক্যালি এই ছিল স্টোরি লাইনটা। মানে তারপর থেকে মানে ওরা রীতিমতো ওই বাড়িটার মুখো কেউ আর হতো না। কিন্তু মুরারিদা কিন্তু এখন ওনার ফ্যামিলি নিয়ে ওই বাড়িতে রয়েছেন, এখন কিন্তু কোনো প্রবলেম ওরা ফেস করে না। মানে তখনই ওই গুরুদেব বলেছিল যে আমরা সব পূজা আচ্ছা করে দিচ্ছি, তো আর কোনো সমস্যা হওয়ার কথা নয়, আশা করি কিছু প্রবলেম হবে না। তো এখন কিন্তু শান্তিপূর্ণভাবেই ওরা রয়েছে, কিন্তু পাড়ার অন্য লোকেরা আর ওই বাড়িতে ঢুকতে চায় না, মানে ভয় পায় একটা কোনো যেন, মানে ওই যেহেতু শুনেছে না জয় আর কৃষ্ণদার মুখে যে এরকম এরকম ঘটনা ঘটেছে ওই বাড়িটাতে, তো সবার একটা ভীতি কোথাও কাজ করে। এই তো অমৃতা লিখছে হ্যাঁ তার মানে আত্মা মুক্তি পেল মধুরিমাদি, ঠিক। মানে ওই যে খেজুর গাছ দুটো মরমর মরমর করে ভেঙে পড়ে গেল, ওটা একটা ক্লিয়ার ইন্ডিকেশন যে আমরা চলে যাচ্ছি এখান থেকে, মানে মুক্তি পেয়ে গেল সেটা, ঠিক। আচ্ছা, শ্রী আদাক লিখছে দিদি আমার স্টোরিটা বলে দিও। বেশ, তাহলে শ্রী আদাকের একটা দুটো না তো দুটো বলেছিস তো আমি একটা স্টোরি বলছি তো, ঠিক আছে আজকে। হ্যাঁ, তো একটা স্টোরি থাক, ওটা আবার নেক্সট উইক বলবো।
আপাতত শ্রিয়াদাকে যখন দেখা পাওয়া গেল, তাহলে চলো শ্রীয়ের একটা গল্প বলি। এই গল্পটা ও আমাকে পাঠিয়েছে, এটাও খুব ভয়ানক একটা গল্প, মানে কি অদ্ভুত অভিজ্ঞতা। শোনো, আজকে শুধু মানুষের একদম ছোট্ট ছোট্ট রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি। আচ্ছা, শ্রেয়া, আমার ছেলের এজ 6 years, ও বলছে শ্রেয়া আন্টি লাইভ দেখে তারপর ঘুমাবো। কে বলছে এটা, সেটা তো বুঝতে পারলাম না। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, অনেক অনেক আদর বেটা তোমার জন্য, কিন্তু আমি কমেন্টটা কে করলো বুঝতে পারছি না। আচ্ছা, এরপরে হলো কি, সিরাত লিখছে ফিলিং স্যাড ফর দ্য চিলড্রেন, রাইট। মানে ওটা, মানে এরকম আমাদের কি হয়, যতই ভূতের গল্প হোক না কেন, এই ধরনের মর্মস্পর্শী গল্প শুনলে আমরা কিন্তু খুব ফিল করি না ওই সোলগুলোর জন্য। যতই হোক, ছোট ছোট পুচকুগুলো, ওদের তো কোনো দোষ নেই না, বাচ্চারা ভুলবশত একটা এত বড় বিপদ ঘটে গেছে। আচ্ছা, তো তোমার লাইভ শুনতে গেলে অনেক সাহস লাগে অর্পিতা চক্রবর্তী, তাই এতটা ভয় পাও তোমরা? বেশ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার বলি ওই শ্রী আদক, তাহলে তোমার গল্পটা বলছি, তুমি যখন লাইভে আছো তাহলে শোনো। সেটা হচ্ছে যে ওর মাসির পাশের বাড়ির একটা ঘটনা। তো ওর মাসির পাশের বাড়িতে এক ভদ্রমহিলা থাকতেন, তো উনি খুব ভালোবাসতেন, মানে যেটা হয় আর কি, মানে হয় না পাশের বাড়িতে হয়তো কেউ থাকে, শাশুড়ি তার বৌমারা, মানে বৌমাদের সাথে কিছু খিটিমিটি লাগলে সবসময় পাশের বাড়িতে একজন কেউ থাকতো যার সাথে একটু প্রাণ খুলে কথা বলতে পারতো, গল্প করতে পারতো। তো ওর মাসি হচ্ছে ওরকম একটা প্রোফাইল, যার সাথে ওই পাশের বাড়ির ওই যে ঠাকুমা, উনি খুব ফ্রি ছিলেন এবং ভীষণ ভালোবাসতেন। এবং ওনার যে বৌমারা, তারাও কিন্তু মাসিকে অসম্ভব ভালোবাসতো, রেসপেক্ট করতো এবং খুব বিশ্বাস করতো, ঠিক আছে। তো কি হয়, যেদিনকে ওই ঠাকুমা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, তো ঠাকুমার হাতে এরকম মোটা মোটা দুটো বালা ছিল, ওনার গলার 12 মাস পরার একটা হার ছিল, আর কানের দুল ছিল। তো ওনার যে ছোট বৌমা, উনি ওরকম হোসপোস করছিলেন লাস্টে। তো সেই সময় তাড়াতাড়ি করে গিয়ে ওনার গা থেকে সমস্ত গয়নাগাটিগুলো খোলে এবং চিৎকার করে যখন ডাকাডাকি হয়েছে, তখন পাশ থেকে মাসিও পাশের বাড়ি থেকে দৌড়ে গেছে যে কি হয়েছে কি হয়েছে। তো ওনার ছোট বৌমা কি করেছেন, তাড়াতাড়ি করে এর বালাটা, হারটা আর দুলটা ওই মাসির হাতে দিয়ে বলছে কি, তুমি না এগুলো রাখো, বুঝলে, তুমি এগুলো রাখো, আমি মাকে নিয়ে হসপিটালে যাচ্ছি, আমি পরে এসে তোমার কাছ থেকে নিয়ে নেবো, তুমি এগুলো তোমার কাছে রাখো। তো কি হয়, ওরা হসপিটালে নিয়ে গেল, কিন্তু খুব একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে ওরা যাচ্ছিল, ওখান থেকে একটু ফোন টোনও করে, কিন্তু তারপরে আর কিন্তু ঠাকুমাকে ওরা বাঁচিয়ে নিয়ে ফিরতে পারেনি। ঠাকুমা যখন এলেন তখন অলরেডি শি ওয়াজ ডেড। তো এবার কি হয়, যেহেতু উনি মারা গেছেন, তো মাসি গিয়ে ওর ছোট বউটার কানের কাছে গিয়ে বলছে, ও দিদি আমি গয়নাগুলো দিয়ে দিই, নিয়ে নেবেন? ছোট বউটা বলছে, এখন কিভাবে এই পরিস্থিতিতে নেবো বল, তুই তোর কাছে রাখ না যত্ন করে। আর মার গয়নাকাটি কোথায় থাকতো আমি অত জানি না, বক্স টক্সগুলো আমায় খুঁজতে হবে, দিয়ে তো যত্নজাতি করে রাখতে হবে ওগুলো। একটা কাজ কর, তুই এখন আপাতত তোর কাছে রেখে দে না, তোর কাছে তো আছে সেফলি। আমি এত লোকজন, আর এরপরে তো আমার আরও হুলুস তুলুস বাঁধবে, সবাইকে নিমন্ত্রণ করতে যাওয়া, নানান রকমের কাজ আছে, ঠিক আছে, 10 দিনের মাথায় কাজগুলো মিটে যাক, আমি নিয়ে নেবো তোর কাছ থেকে, ঠিক নিয়ে নেবো, তুই তোর কাছে রাখ না, আমি কি জানি না যে তুই কিছু করবি না ওটা নিয়ে। তো উনি আর অত মাথা লাগাননি, তো উনি ওই নিয়েই ব্যস্ত, সত্যি ওদের কাজ টাজ করছে, তারপরে খুব বেশি রান্না টান্না করে খেতে হচ্ছে, তো একটা ব্যস্ততার মধ্যে আছে। তো ও না বেশ কয়েকবার, ও দিদি তুমি ওটা কবে নেবে গো, এরকম জিজ্ঞাসা করছে, কিন্তু উনি খালি বলছে তুমি রাখো না তোমার কাছে, ওটা কি পালিয়ে যাচ্ছে? না আমি পালিয়ে যাচ্ছি, ঠিক আমি নিয়ে নেবো, তোমার কাছ থেকে নিয়ে নেবো, আমি দাঁড়াও একটু, মায়ের ঘরটা সব কাজকর্ম মিটে গেলে। আর প্রতিদিন কি হচ্ছে, এত রিলেটিভস ওদের, প্রচুর লোক ওদেরকে সব নানান রকমের জিনিসপত্র, ওই হব্বিসি টব্বিসি সব দিতে আসছে। তো স্বাভাবিকভাবেই এত লোকজনের মাঝখানে ও সাহস পাচ্ছে না, এখানে ওখানে হুটহাট করে রেখে দেবে কোথায়, তারপর সেটা গুম হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। তো এইসব চিন্তা করে উনিও বলছেন যে তুমি রাখো তোমার কাছে, আমি নিয়ে নেবো। তো এবার কি হয়েছে, ঠাকুমার যেদিনকে ধরো কাজ, মানে হ্যাঁ যেদিনকে কাজ, সেদিনকে দুপুরবেলা কাজ টাজ বোধহয় হয়ে গেছে, মাসি নিজের ঘরে এসে নিজের বাড়িতে নিজের ঘরে ঘুমোচ্ছে। হঠাৎ করে মাসি এরকম মাথার উপর হাতটা দিয়ে শুয়েছিল, তো মাসি রিয়েলাইজ করছে পায়ের কাছে কেউ একটা দাঁড়িয়ে আছে। তো মাসি না প্রথমে চোখটা পুরো খোলেনি, মাসি এরকম হালকা হাতটা উপর করেছে, তো দেখছে যে মানে হালকা বুঝতে পারছে যে ওই ঠাকুমা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। ঠাকুমা দাঁড়িয়ে এরকম করে মুখটা বাগিয়ে বলছে, এই মেয়ে।
তখন না মানে মাসির বেশ ভয় লেগেছে, মানে মাসি বলছে আমি তখন পুরো ফ্রিজ, আমি না কথা বলতে পারছি, না কাউকে ডাকতে পারছি, চিৎকার করতে পারছি, আর এত ভয় পাচ্ছি যে আমার তখন এই স্ট্যামিনাটাও নেই যে আমি এই চোখটা পুরো খুলবো, খুলে তাকাবো, মানে আমি না আরও চোখটাকে এরকম হাতটা দিয়ে ঢেকে নিয়েছি। আমি পরিষ্কার বুঝতে পারছি উনি এসে পায়ের কাছে দাঁড়িয়ে আছে, আমি দেখলাম হালকা করে, দিয়ে আমি চোখটা ঢেকে নিয়েছি। উনি বলছেন পায়ের কাছে দাঁড়িয়ে, হ্যাঁ কী রে আমার গয়নাগুলো কবে দিবি, আমার গয়নাগুলো দে, আমার গয়নাগুলো এরকম তুলে রেখেছিস কেন, দে আমার গয়নাগুলো দিয়ে দে দিয়ে দে, এরকম করছে। তো মাসি না বেশ দুবার তিনবার উনি এরকম একই কথা বলে যাচ্ছেন যে এই এই আমার গয়নাগুলো কই, আমার গয়নাগুলো কোথায় গেল, দে আমার গয়নাগুলোতে, গয়নাগুলোতে আমাকে দিয়ে দে, গয়না দিয়ে দে, গয়না দিয়ে দে, এরকম করছে। এইবার মাসি তখন অনেক সাহস জুগিয়ে সেই রাম নাম করতে করতে এরকম না জোর করে চিৎকার করেছে, চিৎকার করে উঠে বসে বলছে কি তুমি চলে যাও এখান থেকে, তোমার গয়নাকে আমি নিয়েছি, তোমার গয়না তো দিয়েই দিতে চেয়েছি, আমি দিয়ে ঠিক দিয়ে দেবো, তোমার গয়নাকে আমি নিয়ে নেবো, এরকম বলে যে চোখটা খুলেছে, চোখ বন্ধ করে চিৎকার করছে ভয়ের চোটে, দিয়ে চোখটা খুলতেই দেখছে কেউ কোথাও নেই। তো মাসি আবার গুটি গুটি পায়ে তো গেছে ওই বাড়িতে, গিয়ে আবার বলছে ও ছোটো বৌদি শোনো না, তোমার সাথে একটা কথা আছে। বলে কি? বলে তুমি গয়নাগুলো রেখে নাও না, আমার মনে হচ্ছে কি জানো তো ও বাড়িতে তোমার শাশুড়িমা চাইছেন না বোধহয়। তো ছোটো বউটা বলছে কি ও তুমি পাগলের প্রলাপ বন্ধ করো তো, খেতে কাজে মা আসছে তোমার কাছে গয়না চাইতে, যাও যাও তুমি যাও, আচ্ছা ঠিক আছে আজকে তো কাজ মিটে যাচ্ছে, আমি কাল পরশুর মধ্যেই ব্যবস্থা করছি, আসলে মায়ের ঘরের কোথায় কি থাকে আমি ঠিক জানি না, আর আমি চাইছি না যে পুরো জিনিসটা এসে আমার কাছ থেকে কোনোভাবে মিসপ্লেসড হোক, এত বাচ্চা বাড়িতে, এত লোকজন বাড়িতে, আমি নিয়ে কোথায় রাখবো, কি হয়ে যাবে তখন মুশকিল হয়ে যাবে। আর ওকে খুব ভালোবাসতো, অ্যাকচুয়ালি ওর মাসিকে ভীষণ ভালোবাসতো, মানে উনার মধ্যে ওই ফিলিংসটাই ছিল না যে এটা পাশের বাড়ির অন্য কোনো বাইরের মেয়ে বা কেউ, ঠিক আছে। এইবার রাত্রেবেলা তো মাসি আবার শুতে গেছে, বলছে মাসি এবার শুয়েছে, মানে প্রায় ঘুমিয়েই পড়েছে, ঠিক আছে, পাশে মেশো শুয়ে আছে, প্রায় ঘুমিয়েই পড়েছে, মেশোর থেকে একটু ডিস্টেন্সে শুয়েছিল। মাসি বলছে আমি হঠাৎ করে মাঝরাতে রিয়েলাইজ করলাম মানে আমার পাটা ধরে এরকমভাবে তুলে কেউ এরকম করে ঝাঁকাচ্ছে, মানে রাগে ঝাঁকাচ্ছে পাটাকে। তো মাসি না থতমত খেয়ে গিয়ে ওই আলো আধারি একটা পরিবেশ, ঘরের মধ্যে একটা টিমটিমে লাইট বাল্ব জ্বলছিল, তো আলো আধারিতে মাসি যে চোখটা খুলেছে ভয়ের চোটে, দেখছে কি ওই ঠাকুমা দাঁড়িয়ে রয়েছে, আর ঠাকুমা না এরকম পাটা ধরে এরকম করে দাঁড়িয়ে বলছে কি এই কিরে আমার গয়নাগুলো কবে দিবি, গয়নাগুলো দে, গয়নাগুলো দে বলছি, কি করছিস তুই আমার গয়নাগুলো নিয়ে, তোর তো এত আছে তাও আমার গয়নাগুলো নিয়ে রেখেছিস। এবার মাসি বলছে আমার তখন রীতিমতো হাত পা কাঁপছে, মানে আমি গলদঘর্ম অবস্থা যে এ আবার কি মানে এটা আবার কি ঘটছে আমার সাথে। মানে মাসি বলছে আমি নিজেও না এর আগে কখনো মানে ভূত বা এরকম কোনো কিছুতে বিলিভই রাখতাম না, মানে এরকম কিছু যে এক্সিস্ট করে ওয়ার্ল্ডে, মানে কে বিশ্বাস করে, আমরা যারা কেউ দেখিনি ভূতকে আমরা কেউ বিশ্বাস করি না ভূতকে, ঠিক আছে, মানে আমাকে বললে আমার এগুলো গল্প কথা লাগে, কারণ আমি তো নিজে কখনো এক্সপিরিয়েন্স করিনি। হ্যাঁ, তো মাসি ওরকম ঠক ঠক করে কাঁপছে আর সেরকম করে হাতড়াচ্ছে, মানে কি করে মেশোকে পাশে ধরা যায়। তো মাসি এরকম লিটারালি পাশে এরকম হাতড়াচ্ছে আর এরকম জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, দেখছে এরকম ওর পাটাকে ধরে এরকম করে ঝাঁকাচ্ছে, আইয়ট আমার গয়নাগুলো দিয়ে দে, আমার গয়নাগুলো দে বলছি, আমার গয়নাগুলো নিয়ে তুই কি করছিস, দে আমার গয়না দে, বলে এরকম পাটাকে জোরে জোরে ঝাঁকাচ্ছে। আর মাসি না পাটা এরকম ঝরঝর করে কাঁপছে, আর মাসি এরকম হাতটা দিয়ে থাবড়াচ্ছে পাশে মেশোকে, কিন্তু গলাটা পুরো চোখট হয়ে গেছে, মানে গলা দিয়ে আর মাসির আওয়াজ বেরোচ্ছে না যে মাসি জোরে চিৎকার করে বলবে যে ওরে আমাকে বাঁচা। মানে মেশোকে কোনোভাবে ধাক্কাটা দিয়ে আস্তে আস্তে মেশোকে যে জোরে ধাক্কা মেরেছে হাতটা দিয়ে, তো মেশো উঠে বলছে কি হয়েছে কি হয়েছে, দেখছে মাসি পুরো করে গোঙাচ্ছে এরকম ভাবে আঙ্গুল দেখিয়ে। তো মেশো চোখে মুখে জল টল দিয়ে মাসিকে যখন সুস্থির করেছে, মাসিকে বলছে কি হয়েছে, বলছে জানো ওই পাশের বাড়ির ঠাকুমা মানে ওই মাসিমা এসেছিলেন। তো বলছে কেন মাসিমা কেন এসেছিলেন, মাসিমা কি করেছে, তখন বলছে যে তুমি জানো না কি করেছে জানো, আমার পা ধরে হিড়ির হিড়ির করে টানছে, আমাকে সমানে বলছে তুই আমার গয়না ফেরত দে, আমার গয়না ফেরত দে, আমি এই গয়নার এক মুহূর্ত রাখবো না। পরের দিন সকালবেলা উনি পুরো পোটলা নিয়ে চলে গেছেন, দিয়ে ওনার বাড়িতে বলেছে বৌদি তুমি রাখলে রাখো, না রাখলে তুমি কি করবে আমি জানি না, তুমি ব্যাংকের লকারে দরকার হলে রেখে এসো, কারণ আমি এত বড় রেসপন্সিবিলিটি নিতে আর পারছি না। কারণ তুমি যদি এটাও না বিশ্বাস করছো যে সত্যিই উনি এসে আমাকে বলছেন, সেটা তো আমার কিছু করার নেই, ঠিক আছে তোমাদের বাড়ির লোক, তোমরা হয়তো নাই বা বিশ্বাস করতে পারো যে তিনি ভূত হয়ে গেছেন, বা হয়তো তোমাদের খারাপ লাগছে এটা মানতে, বাট ঠিক আছে আমার দরকার নেই অত এক্সপ্লেনেশন দেওয়ার, কিন্তু আমি আর গয়না রাখবো না, গয়না রইলো, তোমরা যেখানে খুশি রাখলে রাখো, না রাখলে যা ইচ্ছা তোমার করো গয়না নিয়ে, ও গয়না আমি আর রাখবো না। তো তারপর থেকে মানে ওই যে গয়নাটা দিয়ে চলে এলো, আর কোনো কিন্তু প্রবলেম হয়নি, ঠিক আছে। কিন্তু বলে ওই দুপুরবেলাও একবার উনি পরিষ্কার শুনেছেন, কিন্তু তখন তাও ভদ্রভাবে চাইছিলেন, মানে তখন তাই এরকম ভাবে বলছিল যে
এই এই দে না দে না দে না, আমার গয়নাগুলো দিয়ে দে দিয়ে দে। বাট রাত্রেবেলা বলে এরকম করে পাটা ঝাঁকাচ্ছে আর সে দাঁত কিচমিচ করে বলছে, কি হলো, দে আমার গয়না দে, আমার গয়নাগুলো নিয়ে রেখেছিস কেন, দে আমার গয়না দে গয়না দে, মানে এই রকম এক্সপ্রেশনে বলছে। তো মাসি বিভৎস ভয় পেয়েছিল। তো এই একটা ইনসিডেন্ট। আর মানুষের জীবনে এরকম এক একটা অলৌকিক ঘটনা এমনভাবে দাগ কেটে যায়, মানে দেখবে আমৃত্য এই ঘটনাগুলো বারবার বারবার মানুষের ক্যাপচুলেট করতে থাকে, মানে কিছুতেই ভোলা যায় না না এই ঘটনা। সো দারুণ একটা অভিজ্ঞতা ছিল। সো থ্যাংক ইউ শ্রী এরকম একটা সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য। ও আর একটাও খুব ভালো স্টোরি বলেছে, কিন্তু সেটা আমি আজকে বলছি না। আজকে অনেককে প্রমিস করেছি বছরের শেষ দিন তোদের গল্পটা বলে দেবো, তো আজকে আগে অন্য গল্পগুলো বলে নিই, তারপরে বলছি। আবার একজন আমার কাছে বকা খাবে, আরেকজনের গল্পটা রেডি করে বসতেই ভুলে গেছি। তার গল্পটা আমার কাছে ভয়েস করা ছিল, আমি কথা দিয়েছিলাম আজকে বলবো তো সোনিকাকে, তো আবার ভুলে গেছি। তো ঠিক আছে, সোনিকার স্টোরিটা আমি একদম নিউ ইয়ারে বলবো, ফার্স্ট এপিসোডে বলবো। আচ্ছা, তো অমৃতা বিশ্বাস লিখছে দারুণ লাগলো, থ্যাংক ইউ। তারপর অনেকে কি মাসিমার গয়না ঝেপেছ আসবে না, না ও ঝাপে তো নি, এটাই আমার মানে ও যদি নিয়ে নিত বা অন্য কিছু হতো ঠিক আছে, ওর কোনো খারাপ ইন্টেনশনও ছিল না, ও উল্টে নিজেই বারবার বারবার বলছিল, এখানে ঝাপার প্রশ্ন কি করে আসছে, ঝাপলো কোথায়। আচ্ছা, এ তো পুরো গয়নার বক্সের মতন অবস্থা জয়শ্রী। না এরকম আরেকটাও স্টোরি আমি পেয়েছিলাম, মানে সেটা তো খুবই মর্মান্তিক ছিল। সেটা তো ওই সেই ছোট বউ মানে উত্তরাধিকার সূত্রে শাশুড়ির গয়নাগুলো পেয়েছিল এবং সে পরতো গয়নাগুলো, তারপরে সম্ভবত ওই তাকে প্রায়শই এসে এরকম স্বপ্ন দিত, দেখা দিত যে খুলে দিবি আমার গয়না খুলে দিবি, এই করতে করতে ফাইনালি বউটাকে একদিন হ্যাংড কন্ডিশনে পাওয়া যায়। মানে ওটা কখনোই সুইসাইড ছিল না, মানে কোনোভাবে তার মাইন্ড কন্ট্রোল করেই তাকে দিয়ে জোর করে বাধ্য করা হয়েছিল সুইসাইড করতে। তো এরকম একটা খুব মর্মান্তিক ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আমি মনে হয় শেয়ার করেছিলাম, আমার যত মনে পড়ছে। কি লিখছে, এই তো সুন্দরী, এ আরো সুন্দরী হয়ে যাচ্ছে সুইটার বাবা। আচ্ছা, বেচারি হেল্প করতে গিয়েও কি বিপদ, রাইট। আচ্ছা, এরপরে এতগুলো ভয়ের গল্প বললাম, এবার একটা খুব সুন্দর একটা মিষ্টি অভিজ্ঞতা বলি তাহলে শোনো, তারপরে আবার একটা ভয়ের গল্প বলবো, ঠিক আছে। আজকে বলেছি আমি 5টা গল্প বলবো, তো 5টা গল্প বলবোই, বেশ। তো আর একটা গল্প যেটা বলবো সেটা হচ্ছে আমাকে পাঠিয়েছে রিয়া ঘটক। হ্যাঁ, তো রিয়া ঘটক এটা ওর মা মানে কাকিমার খুব ছোটবেলায় কাকিমার সাথে ঘটা একটা ঘটনা আমাকে শেয়ার করেছে। ওকে, কাকিমা বোধহয় তালোয়া বলে একটা গ্রামে থাকতো, জানো তালোয়া হচ্ছে সম্ভবত বীরভূমের তারাপীঠের কাছে একটা গ্রাম আছে তালোয়া। সেই তালোয়া মানে বলছে ওটা একদম প্রত্যন্ত পাড়াগা যাকে বলে। তো সেই গ্রামে কাকিমা নিজের ছোটবেলাটা কাটিয়েছেন, তো সেখানে উনি বড় হয়েছেন। তো উনি যখন ভীষণ ছোট, বলে কি ওই গ্রামটা না মানে ওই তালোয়া গ্রামটা মানে প্রত্যেকটা মানে ওইখানে যে কটা বাড়ি আছে সবাই লতায় পাতায় কোনো না কোনো রিলেটিভ, মানে ওই পুরো পরিবারটাই হচ্ছে একটা গ্রাম, বুঝতে পারছো তো। এরকম আগেকার দিনে কিন্তু প্রায়শই এই ব্যাপারটা হতো, মানে আমি এখনো দেখেছি মুর্শিদাবাদের প্রচুর এরকম পাড়া আছে, মানে পুরো পাড়াটাই হচ্ছে একটা পরিবার, এই জ্ঞাতি গোষ্ঠী মানে সব জ্যাঠায় কাকা লতা পাতা পিসি টিসি সবাই মিলে এক জায়গায় করে থাকে ওরা, মানে ওদের পুরো গ্রামটাই বলা যেতে পারে যে ওই ফ্যামিলিটার কোনো না কোনো একটা কেউ বিস্তৃত। তো এবার যথারীতি ওই রকমই তালোয়াটাও ওরমই একটা গ্রাম যেখানে সবাই লতায় পাতায় ওরা কিন্তু রিলেটিভস। তো সেখানে ওর ঠাকুর দাদার এক মামা হন সম্পর্কে, তো যাকে ও বড় বাবা বলে অ্যাড্রেস করতো। তো সেই বড় বাবা ওকে মানে ওনাকে খুব ভালোবাসতো কাকিমাকে। তো সেই বড় বাবা কাকিমাকে মানে ভীষণ ভালোবাসতো, আবার সেরকম কাকিমাকে ভীষণ শাসনও করতো। কাকিমা তখন খুব ছোট, কত হবে 7-8 বছর বয়স হবে। বড় বাবাকে যেমন ভয় পেত তেমন ভালোবাসতো, তেমন ভক্তি শ্রদ্ধা করতো। তো উনি প্রতিদিন সকালবেলা কাকিমাকে নিয়ে ফুল তুলতে যেতেন। তো ফুল তুলতে যেতেন, তারপর উঁচু গাছগুলোতে হাত পেতো না তো বাচ্চা মেয়ে, ওই ডালগুলোকে এরকম নিচু করে নামিয়ে দিতেন, উনি ফুলটা ছিঁড়তেন, দিয়ে ওই অনেকটা ফুল হতো বেলপাতা হতো, ওগুলোকে সব ভাগ করে উনি ওনার বাড়ির জন্য একে বাড়িতে ছেড়ে দিয়ে ওই রাস্তায় মানে ওকে পাঠিয়ে দিত, আর দিয়ে নিজের বাড়িতে চলে যেত। আবার পরে মানে ওকে পড়াতো, কখনো স্কুল থেকে নিয়ে আসতো, মানে নানান রকমের ভাবেই ওনার সাথে খুব ওতপ্রোতভাবে ইমোশনালি আর কি কানেক্টেড ছিল ওই বড় বাবার সাথে কাকিমা। তো যাই হোক খুব ভালোবাসতেন দুজনকে। এখন বড় বাবা মাঝখানে একবার বেনারসে যাওয়ার প্ল্যান হয়, বেনারসে গিয়ে উনি একটু ওখানে ট্রিপ করে তারপর সম্ভবত উনার মেয়ে থাকতো রামপুরহাটে। তো উনি রামপুরহাটে এসে কিছুদিন থাকবেন মেয়ের বাড়িতে, তারপরে আবার তালোয়াতে ব্যাক করবেন, এটা উনার প্ল্যানিং।
তো যথারীতি উনি বেনারসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তারপরে তখন তো এত ফোন নেই, এত তো মোবাইল নেই, এসবের তো কোনো ব্যাপার নেই। হালে কালে কেউ বাইরে গেলে সেই যতক্ষণে সে হয়তো কখনো কোনো কাউকে দিয়ে খবর পাঠাতো তো পেতো কেউ, আর না হলে কেউ খবরই পেতো না। কবে সে ঘুরে আসবে তবেই তার আপডেট পাবে, এরকম ব্যাপার। তো এবার এদিকে তালুয়া গ্রামে তো বাকি সবাই গ্রামবাসীরা যে যার মতন নিজেদের তালে রয়েছে। এবার হঠাৎ করে একদিন তাও মানে ওই দাদু যাওয়ার কম করে 2-3 সপ্তাহ পরের ঘটনা বলছি, 3 সপ্তাহ পরে একদিন সকালবেলা ওরকম ফুল তুলতে গেছে কাকিমা। তো কাকিমা এমনি রোজই দাদু না থাকলেও সকালবেলা উঠে ফুল তুলতেই যেত। তো দেখছে কাকিমার মনে হচ্ছে কাকিমা যখন সেদিনকে ওই জঙ্গল বাগানের রাস্তাতে যাচ্ছে বা যে রাস্তাতে ওনারা ফুল তুলতে যাচ্ছে, মোটামুটি রাস্তাটা ফাঁকা ফাঁকাই থাকতো, কাকিমার সমানে মনে হচ্ছে কাকিমার না পেছন পেছন শস্যর শস্যর করে একটা আওয়াজ, মানে কেউ একটা যেন কাকিমাকে অনুসরণ করে করে আসছে। তো কাকিমা না বারবার পেছনের দিকে ফিরে ফিরে দেখছেন, চাইছেন যে কেউ আসছে কিনা, কেউ আসছে কিনা। বাচ্চা মেয়ে, মনে হচ্ছে কেউ একটা আছে, কোনো বন্ধু টন্ধু কেউ আসছে কিনা। তো কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু কাকিমার বারবার মনে হচ্ছে যে কেউ যেন একটা আছে, কেউ যেন একটা আছে। আচ্ছা যাই হোক, তো কাকিমা আসে, এবার ফুলগুলো নিচ থেকে কুড়িয়েছে, কিছু তুলেছে, এবার বেলপাতাটাই কিছুতে হাত পাচ্ছে না, এরকম জাম্প করে করে বেলপাতাটাকে ধরার জন্য জাম্প করছে, বারবার জাম্প করছে। হঠাৎ করে এরকম করে কেউ যেন ডালটা ধরে নামিয়ে দিল। তো পাশে তাকিয়ে আর কাকিমা ভীষণ খুশি হয়েছে, কাকিমা চিৎকার করে উঠেছে আনন্দে, বলছে বড় বাবা তুমি এসে গেছো বলে, মানে তখন সঙ্গে সঙ্গে বলছে যে হ্যাঁ তুমি তাড়াতাড়ি করে বেলপাতাগুলো তুলে নাও, আমি চলে এসেছি। কাকিমা বলে যে আমি দেখছি পুরো একদম ধুতি পরা কালো রঙের একটা ওভারকোট টাইপের, মানে ওই আগেকার দিনে যেরকম একটু ঢিলা ব্লেজার টাইপের পরতো না মানুষেরা, ওরকম বয়স্ক মানুষ তো একটা ব্লেজার টাইপের ওপরে চড়ানো আছে, একটা কোট টাইপের, আর নিচটা ধুতি পরা, বড় বড় ওই রকম একটু নাগরাই টাইপের জুতো টাইপের পরা। তো একদম বলছে রক্ত মাংসের যেরকম মানুষ হয় সেরকমই দেখলো যে বড় বাবা ওখানে এলেন, এবং শুধু তাই নয় এরকম নামালো, বেলপাতার গাছটাকে ধরলো, মানে বেলপাতাগুলো যাতে ও সহজে ছিঁড়ে নিতে পারে। দিয়ে এবার কাকিমা নাকি বলছে যে চলো বাবা তা আমরা এবারে বাড়ি যাই, তা তুমি ভাগ করে নাও ফুল, আমি সব তুলে নিয়েছি, তুমি তাহলে ভাগাভাগি করে নাও যে তুমি কতটা নেবে। তো হঠাৎ করে বড় বাবা বলছেন যে না আমি না তোদের বাড়ির দিকের ওই রাস্তায় যাব না, আজকে আমি এদিকে জঙ্গলের রাস্তায় চলে যাব, ঠিক আছে তুই কিন্তু সাবধানে একদম একা একা দৌড়ে বাড়ি চলে যাবি। তো ও তখন বললো যে ঠিক আছে আমি তাহলে যাই। তো বলে কাকিমা বলছে আমি টার্ন করি, আমি তখন অত ছোট কিন্তু তাও দেখো আমার কত সুস্পষ্টভাবে স্মৃতিটা রয়েছে, আমি এখনো মনে করতে পারি যে আমি টার্ন করলাম, আমি টার্ন করে ধরো 2 পা এগিয়েছি, কি মনে হলো যে বাচ্চা মেয়ে তো, বড় বাবা জঙ্গলের রাস্তায় কোথায় যাচ্ছে বা কেনই যাচ্ছে, আমি সাট করে পেছনে ঘুরলাম, মানে আমি কতটুকু এগিয়েছি আর জঙ্গলের মধ্যে কোথায় চলে যাবে বড় বাবা, ওই জায়গাটা থেকে যদি ওই দিকেও যাই তাহলে আমি তো দেখতে পাবো। তো বলছে আমি যে পেছনে ঘুরলাম আর কিন্তু আমি কাউকে দেখতে পেলাম না, কেউ নেই, ঠিক আছে। তো আমি তখন না হঠাৎ করে আমার কেমন যেন গাটা একটা অদ্ভুত শিহরণ দিয়ে উঠলো, আমার না খুব গা ভারী হয়ে গেল, মানে মুহূর্তের মধ্যে, মানে বাচ্চা মেয়ে হয়তো কিছু বুঝতে পারছে না বা ফিল করতে পারছে না, কিন্তু তার মধ্যে একটা কিছুটা ইনস্টিংক্ট কাজ করছে, সে কিছুটা মানে হয়তো তাকে মানে তার সার্কামস্টেন্সেসটা কিছু একটা ফিল করাচ্ছে। যাই হোক, তো বলছে আমার গাটা এত ভার হয়ে গেল, আমি সঙ্গে সঙ্গে দৌড়াতে 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 বাড়ি এলাম, যেই আমি বাড়ির চৌহদ্দির মধ্যে ঢুকে গেছি তখন কিন্তু আমার গাটা আবার যেন একদম রিল্যাক্সড হয়ে গেল। তা আমি লাফাতে লাফাতে এসে আমার ঠাম্মাকে ফুলের সাজিটা দিয়ে বললাম জানো বড় বাবা এত ফুল, আমি বললাম তুমি কটা নাও, কিছুতেই আজকে ফুল নিয়ে গেল না, আর বড় বাবা এসে আমাকে সব ফুল পাড়তে হেল্প করলো, করে তারপর কোথায় চলে গেল জানো, কই দিকে জঙ্গলের দিকে চলে গেল। এবার যেই ও বাচ্চা মেয়ে ও গল 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 করে এই কথাগুলো বলে যাচ্ছে, এবার ওর এই কথাগুলো শুনছে, শুনতে শুনতে ঠাম্মা এরকম অবাকভাবে ওর দিকে চেয়েছে। তো ও প্রথমে বুঝতে পারেনি, দিয়ে ঠাম্মা বলছে কে এসেছিল, বলছে বড় বাবা এসেছিল। তখন ঠাম্মা বলছে কই তুই বস, এখানে বস, তাড়াতাড়ি বস, বলে সঙ্গে সঙ্গে ওই হয়তো আগেকার দিনে মানুষেরা যেরকম করতেন ওই শুকনো লঙ্কা দিয়ে এরকম করে ঝেড়ে দেওয়া, তারপরে ওকে লোহা টোহা ছুঁইয়ে দেওয়া, তারপর ওনার হাতের কাছে ঠাকুরের কিছু তাবিজ টাবিজ জাতীয় ছিল সেগুলো হাতে বেঁধে টেঁধে দিলেন সঙ্গে সঙ্গে। তো ও তখনও বুঝতে পারছে না যে কি হলো। তো পরে ওকে যখন ও ব্যাপারটা একটু থিতিয়ে গেল সিচুয়েশনটা, ওকে কিন্তু সেদিন কিছু বলেনি এই ঠাম্মা, মানে ও বুঝতে পারছে তখন, বা বলছে যে বুঝতে তো হয়তো পারিনি কিন্তু এখন রিয়েলাইজ করতে পারি যে আমার এই ইনসিডেন্টটা নিয়ে তখন কানাঘুষো আর কি বড়দের মধ্যে একটা
তুমুল আলোচনা পর্ব চলছিল। তো তারপরে যখন কিছুদিন পর আমাকে আস্তে আস্তে হঠাৎ দেখি একদিন ঠাম্মার মা বলছে যে জানিস বাবা, বড় বাবাকে তুই যে দেখেছিলি না সেদিনকে, কিন্তু বড় বাবা নেই। তো তখন বলছে বড় বাবা নেই মানে, বলছে ওই যখন বেনারস থেকে উনি রামপুরহাটে ঢুকছেন ওনার মেয়ের বাড়িতে, পথে কোনো একটা বিপদে অ্যাক্সিডেন্টালি ওনার ডেথ হয়ে যায়। তো ওখানে গিয়েই ওনার মেয়ে ওনাকে আর কি রেস্কিউ করে ওনার বডিটাও দাহ করে দেওয়া হয়েছিল, এবং তারপরে ওনার কাজকর্ম মেয়ের ওখানে হয়। এবং এই যে মানে যে টাইমটাতে ও দেখেছিল সেই টাইমটা মানে তখন আর কি বড় বাবার শ্রাদ্ধানুষ্ঠানের কাজটা হয়তো আসেনি, মানে ওই 10 দিনের গ্যাপের মাঝখানেই, মানে হয়তো যেদিন উনি মারা গেছেন তার 4-5 দিনের মাথায় হয়তো এই ঘটনাটা ঘটেছে, মানে আরো হয়তো 5 দিন পর আর কি ওনার শ্রাদ্ধানুষ্ঠানের কাজটা আছে। তো ওনার মেয়ে ওইখানেই সব কাজ টাজ করবে। তো মেয়ে পরে একটু খবর দিয়েছিল, এবার এরা তো যেহেতু বললাম না সবাই তো জ্ঞাতি গোষ্ঠীর মধ্যেই পড়ে, তো মোটামুটি পুরো গ্রামের সবাইকে ওরা ইনভাইট করেছে। তো তখনই আর কি ওদেরকেও ইনভাইট করতে এসেছিল, জাস্ট ওই সেদিন সেই ঘটনাটা যেদিনকে মেয়েটার সাথে ঘটে তার ঠিক হয়তো 1-2 দিন আগেই ওরা খবরটা পেয়েছে যে এরকম আর উনি নেই, বড় বাবা নেই। তো ঠাকুমা বলে আমি সেদিনকে শুনে মানে আমি তো হতবাক হয়ে গেছিলাম, কিন্তু আমি ভয় পাইনি, এবং এই ঘটনাটাতে ওদের বাড়ির কেউই ভয় পায়নি, কারণ প্রত্যেকেরই একটা দৃঢ় বিশ্বাস ছিল যে বড় বাবা কোনোদিনই কাকিমার কোনো ক্ষতি করবে না, কেননা উনি ভীষণ ভালোবাসতেন। এটা হতে পারে যে শ্রাদ্ধানুষ্ঠানের আগে মানে হয়তো শ্রাদ্ধানুষ্ঠান হয়ে গেলে উনি তো গুড সোল, উনি হয়তো মুক্তি পেয়ে যেতেন, সেই কারণে হয়তো উনি একবার শেষবারের মতন কাকিমাকে যেহেতু ভীষণ ভালোবাসতো কাকিমার সাথে একবার দেখা করতে এসেছিলেন, বা ওনাকে একবার দেখা মানে করে গেলেন ওর সাথে এসে, সেটাই হয়তো ঘটেছিল সেদিনকে। মানে এখনো কাকিমা বলে যে আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারি না, যে আমি যখন পরে যখন বলছে আমাকে, আমি ওইটুকুনি মেয়ে, আমি তাও ভাবছি যে কি করে এটা সম্ভব, মারা গেলে তারপরে আবার সেদিনকে বড় বাবাকে আমি দেখলাম অত সুন্দর সুটেড হয়ে এসে আমার সাথে কথা বললো, আমাকে বললো তুমি সাবধানে বাড়ি চলে যাও। হ্যাঁ, তো পরে কাকিমা এখন বড় হয়ে তারপরে রিলেট করতে পেরেছে যে সেই জন্যই বোধহয় উনি যেই চলে গেলেন ও কাকিমার গাটা ওরকম ভারী হয়ে গেছিল, বা ওনার এতটা গা ছমছমে লাগছিল বিষয়টা। তো হয়তো তখন মানে অত বাচ্চা মানুষ রিয়েলাইজ করেনি কি হোয়াট ইজ হোয়াট, তো পরে হয়তো আস্তে আস্তে এখন সেগুলোকে রিলেট করতে পারে যে আচ্ছা তাহলে ব্যাপারটা এরকম ঘটেছিল। এই তো ঠাকুমা বাড়ির লোক সবাই মানে যেটুকুনি বাচ্চাকে না করলে নয় তাবিজ টাবিজ দিয়ে দিয়েছিল, কিন্তু প্রত্যেকেরই একটা দৃঢ় বিশ্বাস ছিল যে কোনোদিনই উনি কোনোদিন কোনো ক্ষতি করবেন না, কারণ উনি ভীষণ ভালোবাসতেন এবং বাড়ির প্রত্যেকটা মানুষকে খুব ভালোবাসতেন। এই তো এটা একটা খুব সুন্দর মিষ্টি একটা অভিজ্ঞতা তো আমাকে শেয়ার করেছিল, তো আমিও ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। দারুণ লাগছে মিষ্টি মেয়ে, এই গল্পগুলো খুব ভয়ের। থ্যাংক ইউ গৌরী সেন। গৌরীদি তোমার সাথে দেখা হচ্ছে, তোমার সাথে কথা হলো না আমার, তুমি আমাকে গিফটটা পাঠিয়েছিলে, তারপরে আমি তোমাকে ফোন করেছিলাম, বাট তারপরে সামাও আমি তোমার সাথে কানেক্ট করে উঠতে পারিনি, ঠিক আছে? তো দেখাই হচ্ছে 13th-এ, তোমরা আসছো ফুল ফ্যামিলি, খুব ভালো লাগছে, চলে এসো, খুব আড্ডা মানে খুব মজা হবে, আড্ডা মারা যাবে। এবং ওনার হাজব্যান্ড কিন্তু আবার খুব সুন্দর স্বরচিত কবিতা বা নানান রকম ছোট ছোট কোনো গদ্যাংশ টদ্যাংশ আর কি মানে আর কি চর্চা করেন, তো সেই হিসাবে হতে পারে যে উনি কিছু একটা পাঠও করবেন আমাদের এখানে, তো আমি সেই এক্সপেকটেশন নিয়েই আছি। তো চলে এসো, ভীষণ এক্সাইটেড, দেখা হচ্ছে 13 তারিখে। আচ্ছা দিদি, এটা কি আজকে ইউটিউবে আপলোড হবে? না, এটা আজকে ইউটিউবে আপলোড হবে না, এটা মানডে সকাল 10টার সময় তোমার সত্যি ভূতের গল্পের চ্যানেলে এই ভিডিওটা পেয়ে যাবে। তো যারা মিস করে গেছো তারা সত্যি ভূতের গল্প চ্যানেলে তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে। ওয়ান মোর থিং, যারা আমাকে শুনছো তাদেরকে একবার রিপিট করে দিই, 8240840618 এই নাম্বারে যোগাযোগ করে তোমরা যারা আমাকে শুনছো, নতুন যদি কেউ থাকছো আমাকে শুনছো, তো নিজেদের লাইফের কোনো রকম এরকম অপ্রাকৃতিক যে কোনো রকম ঘটনা, অলৌকিক হোক, দৈবিক হোক, ভৌতিক হোক, আমাকে কিন্তু তোমরা শেয়ার করতে পারো, ঠিক আছে? আমি মানে খুব ইগারলি ওয়েট করি তোমাদের কলসের জন্য। আচ্ছা, দারুণ মজা করব গ্রুপ মিটে, লিখছে অমৃতা গাঙ্গুলি। ইয়েস, একজন ভূত গয়নার জন্য ক্ষতি করে আর একজন হেল্প করতে আসে, সেই তো অ্যাকচুয়ালি যেন একটা কথাই বলে যে তোমার সোলটা, তুমি জীবদ্দশায় তোমার জীবিত অবস্থাতে তুমি যেরকম, তুমি মৃত্যুর পরেও কিন্তু তোমার সোলের কোয়ালিটিসগুলো সেরকমই থাকবে। তুমি হার্মফুল ভূত হবে নাকি তুমি উপকারী ভূত হবে, সেটাও ডিপেন্ড করে হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক্সগুলোর ওপরে, যে তুমি আজকে ডেটে দাঁড়িয়ে কেমন। মানুষের সোলের নেচারগুলো কিন্তু চেঞ্জ হয় না, যে স্বভাবতই হিংসুটে
সে ওই হিংসাই করবে, অন্য কেউ ভালো ঘর করছে তার বউটাকে গিয়ে খাপাত করে চেপে ধরলো, দিয়ে হয়তো ঘাড় মোটকে মেরে দিল, কেন আমি ঘর করতে পারিনি ওকে ঘর করতে দেবো না, এই টাইপের মেন্টালিটি। আবার অনেক সময় কি আমরা এরকমও দেখেছি, এইরকমও গল্প আমি শেয়ার করেছি যে একটি মেয়ে ভীষণভাবে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতিত ছিল, ওই তোমার কোথায় দমদমে একটা ঘটনা বোধহয় আমি শেয়ার করেছিলাম, খুব অত্যাচারিত হতো মেয়েটি। তো সেই মেয়েটাকে কিন্তু আবার আরেকটি মেয়ে পুরো মানে তাকে গাইড করে করে নানান রকম ক্লুজ দিয়ে দিয়ে বুঝিয়েছিল যে এখানে গেলে তুমি এটা সঠিক সমাধান পাবে, এবং সেই মেয়েটি কিন্তু ওই মেয়েটার সহায়তাতে নিজের ডিভোর্স কেসটাকে লড়ে জিতেছিল। মনে পড়ছে ওই ঘটনাটা? দারুণ স্পুকি একটা ঘটনা ছিল, ঠিক আছে। তো বললাম না, ওই তুমি হেল্পফুল হবে না তুমি হার্মফুল হবে, এটা পুরোটাই ডিপেন্ড করবে তোমার সোল কোয়ালিটির উপর। এবং তুমি আজকে ডেটে আজকে ডেটে তুমি যতটা গ্রুমিং করে নিজেকে, আমরা মারা যাব আমরা ততটা গ্রুমডি থাকবো, আবার সেখান থেকে রিস্টার্ট করতে হবে আমাদেরকে, যদি আবার রিবার্থ পাই তো কৃপায়। আচ্ছা, ঠিক আমি যেমন ভূত হয়ে তেমনই হব, রাইট। শ্রেয়া, তোমাকে যদি তোমার ফোনে কোনো ভূত তোমাকে ফোন করে ঘটনা শেয়ার করে তো কি হবে? প্রথম কথা তো আমি তো রিয়েলাইজ, প্রথম কথা ফোনে আমি বুঝতে পারবো না যে সে ভূত না মানুষ, ঠিক আছে। মানে আমি বুঝবো কি করে যে ওপাশ থেকে যে ফোন করেছে সে আমাকে ভূত ফোন করেছে না মানুষ? মানে আমার কাছে কন্টেন্ট এলেই হবে, সেটা ভূত দিক, মানুষ দিক বা অতিজাগতিক যে কোনো কিছুই দিক না কেন, আমার তাতে কিছু যায় আসে না। মানে আমার কন্টেন্টটা ভালো লাগা নিয়ে কথা, আর কন্টেন্টটা আমাকে দিতে হবে সাপ্লাই করে, দ্যাটস ইট। সো সেটা ভূত দিলেও কোনো ক্ষতি নেই, আই এম ওকে উইথ। আচ্ছা, আমি শুধু একটাই জিনিস সবসময় বলেছি যে আমার সামনে আসা যাবে না, মানে আমি কখনো জীবনে ভূত দেখিনি এবং আমি ভবিষ্যতেও কখনো দেখতে চাই না, দ্যাটস ইট। বাকি সব ঠিক আছে। থ্যাংক ইউ, আমি তোমাকে ফোন করতে পারিনি, এবার করব। বেশ, ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। তুমি কাজের মধ্যে হয়তো ছিলে, তুমি পরে আমাকে কল করে নিও, ঠিক আছে, দ্যাটস ওকে। তুমি তোমার ইউটিউব চ্যানেলে এটা বলেছিলে, হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলে ওই গল্পটা শেয়ার করেছিলাম, ওটা খুব মারাত্মক একটা গল্প ছিল। এবং সত্যি সত্যি মেয়েটা কিন্তু বলছে আমার হাতে কোনো ক্লু ছিল না যে আমি এই ডিভোর্স কেসটা জিততাম, তুমি জানো। মানে আমার কথা কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি পুরো এরকমভাবে পুরো গাইড করে আমাকে ক্লুগুলো হাতে ধরিয়ে দিয়েছিল যে এইভাবে গেলে আমি এইভাবে এভিডেন্সগুলো পাই, এবং তারপরে আমি ডিভোর্স কেসটা পুরো ওই এভিডেন্সের ভিত্তিতে কিন্তু আজকে জিতে মেনটেন্যান্স ক্লেম করে আমি আর আমার বাচ্চা রয়েছি। তো দ্যাটস ওয়ান্ডারফুল, মানে এটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল, ঠিক আছে। যারা শোনোনি তারা শুনো, আমার এখন খেয়ালও নেই অবশ্য কোন এপিসোডে বলেছিলাম, বাট খুব ভালো ছিল স্টোরিটা, কখনো খুঁজে পেলে শোনো। আচ্ছা, এরপরে আরেকটা লাস্ট স্টোরি বলি। আচ্ছা বলেই দিই, ঠিক আছে। এখন বাজে হচ্ছে 11টা, আমি কটায় অন করেছি? 10টা, ঠিক আছে, 11টা। তাহলে আরেকটা স্টোরি বলে দিই এখানে, তারপরে 11:30টার দিকে মুভ করছি আমার চ্যানেলে। আজকে আমার তো 12:30টা বেজে যাবে গল্প শেষ করতে, ঠিক আছে। আরেকটা ছোট্ট গল্প বলে দিই, কারণ আজকে তো যেহেতু এটা লাস্ট লাইভ করছি এই ইয়ারে, সো একটুখানি বেশি দিয়ে দিই একটা গল্প সাপ্লাই, কেননা আর তো এই বছর দেখা হচ্ছে না আমাদের। চলো, আচ্ছা, ওয়েশি দে এই গল্পটা আমাকে পাঠিয়েছে ফ্রম ব্যারাকপুর। বেশ, আচ্ছা, আমাকে ও বলেছে যে ও জায়গাটার নাম মেনশন করেছে, হ্যাঁ ওর ম্যামের নামটা খালি বলতে বারণ করেছে। ও কোনো একটা ওর ইংলিশ ম্যামের কাছ থেকে এই স্টোরিটা আমাকে কালেক্ট করে দিয়েছে। ওই ম্যামের এমনি নিকনেম হচ্ছে জলি, তো আমি জলি নামে স্টোরিটা বলছি, ঠিক আছে। তো ওনার কোনো এক কাজিনের বাড়ি ছিল হচ্ছে রাঁচির দিকে কোথাও হবে, একদম রাঁচি বলে যে রেলওয়ে স্টেশন, ধরো রেল লাইনগুলো গেছে, ওই রেল লাইন থেকে হয়তো ভেতরে তোমার 10-12 পা ঢুকেই হচ্ছে ওই বাড়িটার বর্ডার, মানে পাঁচিলটা শুরু হচ্ছে, ঠিক আছে। একদম পাশেই হচ্ছে তোমার রেল লাইন, তো একদম পাশেই রেল লাইন, আর তার বাইরে মানে ওই পাঁচিলটা একটু দিয়ে ঘেরা আছে, পাঁচিলের ভেতরে একটা ছোট্ট বাগান মতন আছে, আর তারপর হচ্ছে ওদের মেইন যে বিল্ডিংটা, মানে ওই বিল্ডিংটা প্রবাবলি ওদের কোয়ার্টার, রেল কোয়ার্টারের টাইপের একটা জায়গা। কিন্তু কোয়ার্টার মানে একটা ছোট্ট ফ্ল্যাট সিস্টেম কোয়ার্টার নয়, ওটা কিন্তু পুরো একটা বাংলোর মতন, এবং ওই ছোট্ট ওই পুরো অ্যাপার্টমেন্ট মানে পুরো বিল্ডিংটাই 1তলা 2তলা, ওটা পুরোটাই ওদের, ঠিক আছে, ওরাই ব্যবহার করে, ঠিক আছে। তো একটু বাংলো মতন একটা অ্যাপার্টমেন্ট ওদের রয়েছে, তো সেখানে ওরা থাকতো আর কি, ওর কাজিন। তো ওখানে অনেকদিন ধরে ওদেরকে ইনভাইট করে যে তোরা আয়। তো কোনো একটা অকেশনে ওরা বোধহয় পুরো ফুল ফ্যামিলি ওইখানে গ্যাদার হয়েছিল, এবং তারপর ওরা সবাই মিলে গেট টুগেদার করে ভীষণ মজা করে, আনন্দ করে। তো ওই বাড়িতে যে থাকতো আর কি, মানে যে কাজিনের যে মা, সেই কাকিমা, শুধু কাকিমা না, একটাই জিনিস ওদেরকে বারবার ওয়ার্ন করছিল যে শোনো, সন্ধেবেলা হয়ে গেলে তোমরা কিন্তু এই বাড়ির বিল্ডিং এর বাইরে যাবে না, মানে ইভেন বিল্ডিং থেকে তোমরা নিচেও নামবে না, মানে ওই বাগানের দিকটাতেও যাবে না।
তো প্রথম প্রথম ওরা বিষয়টাকে তো গুরুত্ব দেয়নি, মানে সবার মাথায় এটাই চলছিল যে তাহলে মেবি এটা হতে পারে যে এক তো হচ্ছে দেখো ওখানে প্রত্যেকেই খুব নতুন, কেউ ওখানে রাস্তাঘাট চেনে না, সামনেই ধরো একদম রেল লাইন, তো বাচ্চারা কোথায় খেলতে খেলতে রাতের অন্ধকারে বা সন্ধ্যেবেলা বুঝতে পারবে না, রেল লাইনের ওদিকে চলে যাবে, কোনো একটা বড় বিপদ ঘটে গেলে তখন কি করবে, এই সমস্ত নানান কিছু ভেবেই হয়তো উনি এইরকম বারবার ওয়ার্ন করছেন। তো সবাই এটাই ভাবে, যাই হোক, কিন্তু উনি কিন্তু খুব সিরিয়াসলি ব্যাপারটাকে বারবার বলছিলেন যে তোমাদের কিন্তু আমি স্ট্রিক্টলি বলে দিচ্ছি যে তোমরা কিন্তু কেউ রাতের মানে অন্ধকার নেমে গেলে বা সন্ধে পড়ে গেলে আর এই বাড়িটা থেকে বাইরে বেরোবে না, এক পাও সিঁড়ি দিয়ে নিচে নামবে না, ঠিক আছে? এবং আর একটা অদ্ভুত জিনিস যে ওরা কি করছিল, মানে একদম মানে ঠিক সন্ধে হবে হবে এরকম টাইমের মধ্যে ওরাও কিন্তু সবাই যে যার কাছ থেকে বাড়িটাই চলে আসে, একদম সবাই যে যার ঘরে ঢুকে পড়ে, এরকমই কালচার ওখানকার ছিল। তো যথারীতি তো সেদিনকে সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে, সবাই মিলে প্রচুর মজা করেছে, আড্ডা মেরেছে, দুপুরবেলা সবাই একটু ঘুমটুম দিয়ে এবার বিকেল তখন সন্ধে আর কি পড়বে, তখনও সন্ধেটা পড়েনি, অতটা লাগেনি। তো এই যে ইংলিশ ম্যাম আছেন, মানে এই জলি ম্যামের ওনার একটা ভাই ছিল, ছোট ভাই, তো সে কি করেছে ওপরে ঠিক নজর করেছে কখন যে ঠাকুর ঘরে ওদের অনেক নাড়ু করা আছে একটা বয়ামে, তো ও চুপি চুপি ওপরে গেছে, তখন মানে সবাই আর কি শুয়ে আছে, শুয়ে বসে আছে, ঘুমোচ্ছে চুমোচ্ছে, তো ও চুপি চুপি কি করেছে ওপরে দোতলাতে গিয়ে বেশ এতগুলোর মতো নাড়ু চুরি করেছে। নাড়ু চুরি করে এরকম কোচরে করে নিয়ে এসে ওর দিদিকে ডাকছে, মানে জলি ম্যামকে ডেকে বলছে কি এই এই দিদি ওঠ না চল নাড়ু খাবি। এবার ঘরের মধ্যে তো অতগুলো কাজিন বসে আছে, মানে ওদের তো আরো অনেক কাজিন আছে, মানে দেয়ার সিবলিংস অ্যাকচুয়ালি, তো ওরা দুজন খালি খাবে আর কাউকে দেবে না কাজিনদেরকে, এটা প্ল্যান। তো বলছে কি এই দিদি এখানে তো এতজন আছি, চল এখানে খেতে গেলে সব ভাগ করে খেতে হবে, নাড়ু খাবি খুব সুন্দর খেতে হয়েছে, নাড়ু খাবি, আমি নিয়ে এসছি ওপর থেকে, চল আমরা বাইরে বেরিয়ে নাড়ু খাই। তো বলে ওরা কি করেছে দুজনে মিলে বাইরে বেরিয়ে ওই বারান্দার ওই জায়গাটাতে বসে বসে আস্তে আস্তে টুকটুক করে নাড়ু খাচ্ছে। এবার যা হয়, তখন তো অলরেডি বেলা পড়ে গেছিল, এবার বিকেল থেকে আস্তে আস্তে তখন সন্ধে ঘনাচ্ছে, মানে তখন যে টাইমটা আমি কথা বলছি তখন বেশ সন্ধে নেমে গেছে, মানে মোটামুটি ওই একদম পুরো একদম ডেড ব্ল্যাক হয়ে যায়নি হয়তো, কিন্তু মানে সাদাটা পুরো ঢলে গিয়ে আস্তে আস্তে কালো অন্ধকারটাই নেমে এসেছে বলা যায়। তো এরকম অবস্থাতে হঠাৎ করে একবার ওর ভাই ওর দিদিকে এরকম ডাকছে, ডেকে বলছে কি এই দিদি ওইদিকে দেখ না। তো ওরা দেখছে যে ওদের বাগানের একটা কর্নার সাইডে একটা বড় গাছের মতন আছে, তো ওই বড় কোনো গাছ আছে, সেই গাছটার তলাতে একজন ভদ্র মহিলা, তার না এতটা ঘোমটা টানা এরকম মোটা লাল পেরে সাদা শাড়ি পরা, এতটা ঘোমটা টানা এরকম একটা ভদ্রমহিলা এরকম ভাবে সে না এরকম টুটু করে হাঁটছে, মানে কিরকম না সেই লিলিপুট যেরকম হাঁটবে ঘুর করে ওরকম করে কেমন যেন ভদ্রমহিলাটা খুব অদ্ভুত ভাবে ওই গাছটার একবার এপাশ থেকে এপাশে আসছে, একবার এপাশ থেকে এপাশে যাচ্ছে, মানে পাইচারি করে না মানুষ যেরকম করে ওরকম করে, কিন্তু তার হাঁটার ভঙ্গিমাটা কেমন সেই পিল করে হাঁটার মতন আর কি, টুটু করে এরকম এদিকে যাচ্ছে যেন মনে হচ্ছে এরকম টুটু করে আবার এদিকে আসছে, একবার এদিকে যাচ্ছে একবার এদিকে আসছে, এরকম করছে। তো অনেকক্ষণ ধরে এটা দেখতে মানে ওই ছেলেটা ওর দিদিকে ডেকে বলে কি এই দেখ তো ওখানে কি এরকম ভাবে পাইচারি করছে অতক্ষণ ধরে। তো ওর দিদি হট করে এরকম দেখে বলছে হ্যাঁ সত্যি তো, এটা তো আমাদের বাড়ির বাউন্ডারির মধ্যে, তাহলে আমাদের বাউন্ডারির মধ্যে এরকম ভর বিকেলবেলা সন্ধেবেলা এরকম কে এখানে পাইচারি করছে এরকম অন্ধকারের মধ্যে, চল তো দেখি তো। এবার তখন ওর ভাইটা কিন্তু বলছে এই দিদি যাস না, তুই দেখ ভালো করে দেখ ওই ভদ্রমহিলার কোমরের থেকে নিচের দিকটা কেমন আবঝা মতন লাগছে না, মানে সম্ভবত এটা ওই ম্যাম বুঝতে পারেননি, কিন্তু ওর ভাই খুব ভালো করে নোটিস করেছিল ভদ্রমহিলা যেটা ছিল তার না মানে এই ওপরের পার্টটা ওয়াজ ফাইন, ঠিক আছে, মানে এতটা পোর্শন তার কিন্তু সলিড, ঠিক আছে, কিন্তু তার নিচে কোমর থেকে পায়ের পোর্শনটা না একটু ট্রান্সপারেন্ট টাইপের বা ধোঁয়াটে ট্রান্সপারেন্ট টাইপের, ঠিক আছে। তো এবার ওর ভাই কিন্তু দূর থেকে ব্যাপারটা নোটিস করতে পেরেছে। তো এবার জলি ম্যাম কিন্তু বরাবরই ভীষণ একটু সাহসী প্রকৃতির ডাকাবুকো টাইপেরই ছিলেন, হয়তো ওনার দৃষ্টিশক্তি অতটা প্রখর ছিল না মেবি, তো উনি অতটা দূর থেকে আর তার মধ্যে অতটা একটু অন্ধকার হয়ে এসছে, তো উনি কিন্তু আবঝাটা ব্যাপারটা বুঝতে পারেননি। উনি বলছেন কোথায় আবঝা,
ওই তো একটা বউ হাঁটছে, ওই তো একটা বউ হাঁটছে, মানে উনি ওই নিচের ওই ব্যাপারটা অতটা আলো আঁধারিতে বুঝে উঠতে পারছেন না। আর পাশে ওর ভাই কিন্তু সমানে বলছে, এই দিদি কি বলছিস, তুই দেখ না নিচে বউটার না পা নেই। বলছে পা নেই মানে তাহলে হাঁটছে কি করে এরকম পিলপিল করে? তখন বলছে যে না কেমন যেন ধোঁয়া ধোঁয়া, কেমন যেন ফ্যাকাশে, কিরকম যেন মানে ওর কি ওর মতন করে বলছে, বোঝাচ্ছে যে না ওর পাটা দেখতে পাচ্ছি না তো, সবটাই তো দেখছি কেমন যেন ছবি ছবি মতো লাগছে দেখতে, ট্রান্সপারেন্ট লাগছে, কি মনে হচ্ছে কিছু সমস্যা আছে রে। তো ও তখন বলছে ধর কোনো সমস্যা নেই, দাঁড়া তো নিশ্চয়ই কোনো চোর চুরি টুরি করবে বলে ঢুকেছে, নিশ্চয়ই খবর পেয়েছে যে আজকে বাড়িতে প্রচুর লোকজন আছে, নিশ্চয়ই ওই তালে ঢুকেছে, দাঁড়া আজকে মজা দেখাচ্ছি বলে ও কি করলো, ঝট করে নেমে গিয়ে ওই সিঁড়ি দিয়ে নেমে বারান্দা থেকে বাগানে নেমে পড়েছে। বাগানে নেমে এরকম দুবার বড় করে হাঁক দিয়েছে, এ কনে উধর কনে বলে। এবার ও ওই দিকটা প্রায় এগিয়ে যাচ্ছে, এবার ওই যে ওর দিদি ওই জোরে হাঁকটা দিয়েছে না কনে কনে করতে করতে, আর ওর যে কাকিমা মানে যাদের বাড়িতে ও এসছে সে হঠাৎ করে ঘর থেকে শুনে কি হলো ব্যাপারটা, বাচ্চা দুটো এখন এই সন্ধ্যেবেলা বাগানে কি করছে, উনি মানে তড়াক করে নেমে এসে তাড়াতাড়ি করে বেরিয়ে বলছে এই তোরা ওখানে কি করছিস বলে উনি পোপাই দৌড় লাগিয়েছেন ওর পেছনে। আর সে পেছনে বলছে এই দাঁড়া 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 করতে করতে সে দৌড়ে গিয়ে রীতিমতো জলি ম্যামকে এরকম পেছন দিক থেকে খিমচে টেনে ধরেছে। তো জলি ম্যাম তো ভয় পেয়ে গেছে, দিয়ে বলছে কি হলো কি হলো, তুমি আরে তুমি জানো না এখানে একটা চোর টোর কিছু একটা এসছে, মানে কেউ একটা এখানে হাঁটাচলা করছিল। তো তখন ওর ভাইটা পেছন থেকে বলছে যে না আন্টি আমি সত্যি বলছি, ও কিছু বুঝতে পারে না নাকি কে জানে, ও দেখতে পাচ্ছে না ও কি হলো, ওর দিকে এগিয়ে যাচ্ছে আমি জানি না, আমি কিন্তু বলছি জানো তো ওটা না কোমরের নিচ থেকে কিছু ছিল না। তো তখন বলছে তোমরা ভেতরে চলো, পরে কথা হবে এসব নিয়ে তোমাদের সাথে, চলো ভেতরে, তোমাদেরকে এতবার করে আমি বারণ করেছি তারপর তোমাদের সাহস কি করলো কি তোমরা বাইরে আসো। তো যথারীতি ওদেরকে তো নিয়ে চলে গেছে। পরের দিন ওদেরকে সকাল হতে তখন ওই আন্টি বলছে যে আসলে জানিস আমাদের এখানে এই চত্বরটাতে প্রচুর এরকম মানুষ আছে যারা রেলে কাটা পড়েছে, হয়তো বডিটা এরকম টু হাফসে এরকম ভাগ হয়ে গেছে। তো তুই যেটা দেখেছিস না পুরোটাই ভুল নয়, তুই একদম ঠিক দেখেছিস যে ওর হয়তো তাহলে তুই ওইটাই দেখেছিস যে কোমরের তলা থেকে কিছু নেই। আর এরকম একটা বউকে মানে কদিন আগে এইরকম একটা বউ নাকি মাঝ বরাবর কাটা পড়েছিল রেলে। তো তারপর থেকে নাকি ওই বাগানে ওরকম ভাসমান ভাবে ওকে প্রায় ওরকম এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক এরকম পিলপিল পিলপিল করে ঘুরে বেড়াতে দেখা যেত। তো ওরা প্রথমে ভীষণ ভয় পেয়েছিল, তারপর একজনকে ডাকা হয়, তো সে এসে বলে দেখুন এই জায়গাটাতে শুধু ওই বউটা বলে নয়, হ্যাঁ মানে এরকম রেলে কাটা কেস প্রচুর আছে এবং যার জন্য ওই রেল লাইনটা ভীষণ অভিশপ্ত ওই জায়গাটা। এবার ওইখানে আমি তো পুরো জায়গা সবকিছু তো আর বাদ দিতে পারবো না, ম্যাক্সিমাম যেটা উনি করতে পারেন তো সেটাই উনি করেছিলেন, যে ওই ঘরটা মানে ওই বাড়িটাকে খুব ভালো করে বেঁধে দিয়েছিলেন। উনি বলেছিলেন যে সন্ধ্যের পর যদি আপনারা বাড়ির বাইরে পা না রাখেন তাহলে আর কোনো বিপদ নেই। আরো একটা কথা উনি বলেছিলেন যে শুনুন আপনারা যদি হঠাৎ করে চোখে কিছু দেখেও ফেলেন, মানে হুট করে চোখে পড়েও গেল, বিষয়টাকে গুরুত্ব দেবেন না বা ওইদিকে আপনি আবার আগ্রহ দেখে টেনে যাবেন না, আপনি ওই জিনিসটাকে ওর মতো থাকতে দেবেন, আপনারা নিজেদের মতো নিজেরা থাকবেন। আপনারা যদি অতিরিক্ত আগ্রহ দেখাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই মুশকিল হয়ে যেতে পারে। জিনিসটার খুব কাছে চলে গেলে, সেদিন কাকিমা বলেছিল আন্টিকে যে জলি ম্যামকে যে তুমি যদি খুব জিনিসটার কাছে চলে যেতে তাহলে কিন্তু এমনও হতে পারতো ওটা তোমার ঘাড় মোটকে দিত, ঠিক আছে। তো এরকম নাকি অনেক আনন্যাচারাল ডেথও ওইখানে দেখা যায়, যে হঠাৎ কোনো মানুষ কোনো কিছু নেই হয়তো দেখা যাচ্ছে গাছের তলায় মৃতাবস্থায় পড়ে রয়েছে, তো ওই মৃত্যুগুলো যে কিভাবে ঘটেছে তা কেউ ঠাউর করতে পারে না। তো ধরে নেওয়া হয় যে এইরকমই যে অতৃপ্ত সোলরা রয়েছে তারাই এই ধরনের ঘটনাগুলো ঘটায়। তো সেই কারণেই বলে একে তো মানে এত সোল, সেখান থেকে তারা যদি কিছু ঘটাচ্ছে তারপরে আরো সোল এসে এখানে একাঠা হচ্ছে, তো সব মিলিয়ে ওখানে নাকি প্রচুর ভূতের উৎপাত আছে। তো সেই জন্য একদম স্ট্রিক্টলি উনি বলে দিয়েছিলেন যে যতদিন তোমরা এখানে আছো তোমরা কিন্তু কেউ এরকম ওই বিল্ডিং এর বাইরে বেরোতে পারবে না সন্ধ্যের পরে। তো ওই দিনের ওই এক্সপিরিয়েন্স হওয়ার পর আর তো কেউ সাহসও করেনি, মানে দুঃসাহসও করেনি। আর ম্যামের ভাই বারবার কনফার্ম করেছিল যে নিচটা কিন্তু ট্রান্সপারেন্ট ছিল, ওই জিনিসটা খালি মানে কোমর অবধি যেন ভাসমান ভাবেই ঘুরছিল। তো ম্যামের হয়তো দৃষ্টিশক্তি প্রবলেমের জন্য কিছুটা উনি বুঝতে পারেননি বিষয়টা এবং খুব বড় একটা ভুল করতেই যাচ্ছিলেন। তো এরকম একটা আরো অদ্ভুত ঘটনা। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা দেখছি দাঁড়াও, আচ্ছা আমি ইউটিউবে আসছি, ঠিক আছে। তো ইউটিউবে দেখা হচ্ছে, আমি 2 মিনিট আসছি, 2 মিনিট পরে আসছি। মিকো কোনো কারণে কাজ যে আমি একটু দেখে নিই, আমি ইউটিউবে অন হচ্ছি, ওকে।